হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? গল্পের রামধনুতে সকলকে স্বাগতম। আমি সন্দীপা, ফিরে এসেছি নতুন গল্প নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাই এবং লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তাহলে শুরু করা যাক আজকের গল্প, প্রফুল্ল রায়ের লেখা অঙ্কটা তত কঠিন নয়। রাহুল, অয়ন আর পুলিশ অফিসার সুবিমল বসাককে নিয়ে কয়েকটা গল্প লিখেছি। কলকাতা আর মুম্বাইয়ের বেশ কিছু প্যাঁচালো রহস্য ভেদ করে তারা কিডন্যাপার, খুনি এবং অন্য সব ক্রিমিনালদের ধরতে পেরেছে। অপরাধীরা এখন জেলে ঘানি টানছে। এই তিনজনকে নিয়ে জবরদস্ত একটা টিম। যারা ওদের কীর্তিকলাপের কথা জানে না, রাহুলদের পরিচয়টা তাদের জানিয়ে দেওয়া দরকার। রাহুল আর অয়ন মাস্তুতো ভাই। রাহুলরা থাকে ল্যান্সডাউন রোডের প্রকাণ্ড একটা বাড়িতে, যার নাম রোজ ভ্যালি। তার বাবা হিরণময় ঘোষ একটা বড় কলেজের প্রিন্সিপাল। মা অনুরাধা ঘোষ স্টেট গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের ডিরেক্টর। দিদি সমিতা লেডি ব্যাব্রন কলেজে ইংরেজি অনার্স নিয়ে পড়ছে। অয়নরা থাকে কাছাকাছি লেক রোডে। তাদের বাড়িটা হলো গ্রিন কটেজ। ওর মা এবং বাবা অর্থাৎ রাহুলের মেসো আর মাসি একটা মস্ত মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ। সুবিমল বসাক একসময় রাহুলের বাবা হিরণময় ঘোষের কলেজে স্টুডেন্ট ছিলেন। তখন হিরণময়কে স্যার বলতেন, এখন বলেন কাকা বাবু। অনুরাধাকে কাকিমা। তিনি লোকাল থানার ওসি। রাহুল আর অয়নের ডাকনাম শানু এবং পাপাই। তারা ছাত্র হিসেবে দুর্ধর্ষ। রাহুলের ইঞ্জিনিয়ারিং কলেজে ফার্স্ট ইয়ার। অয়ন নাম করা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস 12-এ পড়ছে। পড়াশোনার ফাঁকে ফাঁকে নানা জটিল রহস্য নিয়ে মাথা ঘামিয়ে ক্রিমিনাল ধরা তাদের কাছে নেশার মতো। ওরা মনে করে এটা হলো মস্তিষ্কের এক্সারসাইজ। এতে চিন্তা শক্তি বাড়ে। ছুটির দিনে অয়ন সোজা রোজ ভ্যালিতে চলে আসে। রাহুলও চলে যায় অয়নদের গ্রিন কটেজে। হাতে রহস্য টহস্য থাকলে তাই নিয়ে দুজনে মেতে ওঠে, নইলে তুমুল আড্ডা। আজ রবিবার সকালে রোজ ভ্যালিতে চলে এসেছিল অয়ন। এখানেই ব্রেকফাস্ট সেরে সে রাহুলের সঙ্গে তেতলায় উঠে রাহুলের বিশাল বেডরুমে মস্ত খাটের ওপর কুশনে কোনোই রেখে আধশোয়া হয়ে গল্প করছে। রাহুল বলল, 1.5 মাস হয়ে গেল হাতে একটা কেস নেই রে পাপাই। অয়ন আস্তে মাথা নাড়ে। মস্তিষ্কের অ্যাক্টিভিটি নেই, একেবারে মরচে পড়ে যাচ্ছে। রাহুল পুরোপুরি একমত। যা বলেছিস, এরকম আর কিছুদিন চললে ব্রেনের অ্যাক্টিভিটি আর থাকবে না, স্রেফ ব্লান্ট হয়ে যাব। অয়ন কি বলতে যাচ্ছিল, হঠাৎ রাহুলের মোবাইল বেজে উঠল। সেটা তুলতেই সুবিমল বসাকের নাম্বারটা চোখে পড়ল রাহুলের। কানে ফোন ঠেকিয়ে রাহুল বলল, কি ব্যাপার সুবিমলদা, ছুটির দিনের এই সকালবেলায় আমার কথা মনে পড়ল? সুবিমলের গলা ভেসে এলো, তোমাকে একলা নয়, অয়ন কি ওখানে আছে? নিশ্চয়ই আছে। ছুটির দিনগুলো আমরা একসঙ্গেই কাটাই। জানি জানি, তবু শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম। ফোন কলটা তোমাদের দুজনের জন্যই। এনিথিং আর্জেন্ট? ভেরি ভেরি আর্জেন্ট। গলার স্বর শুনে মনে হলো সুবিমল রীতিমতো উত্তেজিত। রাহুল জিজ্ঞেস করল, কি হয়েছে? সুবিমল বললেন,
একটা সুইসাইড কেস। যেটুকু এভিডেন্স ওপর পাওয়া গেছে তাতে আত্মহত্যাই মনে হচ্ছে। তবু রাহুল বলল, একটা তবু থেকে যাচ্ছে, তাই তো? এমন একটা ঘোলাটে ব্যাপার যে ঠিক ধরতে পারছি না। তোমাদের দুজনকে এক্ষুনি চলে আসতে হবে। যেতে তো বলছেন, কিন্তু কোথায় যাব? অ্যাড্রেসটা কি? ওই দেখো, সব গুলিয়ে গেছে। ব্যস্তভাবে সুবিমল বললেন। শ্যামাপ্রসাদ মুখার্জি রোড, বাড়িটার নাম সুখসাগর। সার্দান অ্যাভিনিউ দিয়ে এসে শ্যামাপ্রসাদ মুখার্জি রোডে পড়ে লেফট টার্ন নিয়ে টুয়ার্ডস টালিগঞ্জের দিকে ম্যাক্সিমাম 1 মিনিটের ড্রাইভ। বাঁদিকে 4 তলা বিল্ডিং। এলেই দেখতে পাবে গেটের কাছে পুলিশের কালো ভ্যান, প্রচুর আর্মড পুলিশ। ঠিক আছে। এক্ষুনি চলে আসবে। ওকে ওকে। লাইন কেটে দিয়ে অয়নকে ব্যাপারটা জানিয়ে দিয়ে তাড়া লাগালো। চল চল, দেরি করলে সুবিমলদার পালস বিট বেড়ে যাবে। দুজনে সিঁড়ি ভাঙতে ভাঙতে প্রায় নিঃশব্দে নামতে লাগলো। দোতলার ড্রয়িং রুমের পাশ দিয়ে গ্রাউন্ড ফ্লোরের দিকে চলে গেছে। ড্রয়িং রুমে হিরণময় এবং অনুরাধা বসে আজকের মর্নিং এডিশনের কাগজগুলো পড়ছিলেন। এ বাড়িতে ইংরেজি আর বাংলা মিলিয়ে মোট 4টে ডেইলি আসে। রাহুলরা ভেবেছিল নিঃশব্দে নেমে যেতে পারবে, কিন্তু অনুরাধার নজর এড়ানো গেল না। তার চোখ কান ভীষণ সজাগ। হাতের কাগজটা সোফায় নামিয়ে রেখে ভুরু কুঁচকে তাকালেন। এই, পা টিপে টিপে তোরা দুই মূর্তি কোথায় যাচ্ছিস রে এই ছুটির দিনে? রাহুল হকচকিয়ে গেল, কেননা সে আর অয়ন ক্রাইম টাইম নিয়ে ঘাঁটাঘাঁটি করুক, এটা অনুরাধার ঘোর অপছন্দ। তাঁর ধারণা মার্ডারার, কিডন্যাপার, ব্যাংক ডাকাত এই ধরনের ক্রিমিনালরা মারাত্মক। তাদের নিয়ে রাহুলরা বেশি বেশি মাথা ঘামালে কোনোদিন ভয়ঙ্কর বিপদে পড়ে যাবে। তাছাড়া সুবিমলের ওপরও তিনি ভীষণ চটা। অনুরাধা জানেন তার স্বামীর প্রাক্তন ছাত্রটি ভিজে বেড়ালের মতো এ বাড়িতে এসে গদ গদ হয়ে কাকিমা কাকিমা করে একেবারে গলে পড়ে। আসলে ছেলে দুটোর মাথা সেই চিবোচ্ছে। দিনরাত শার্লক হোমস বা আরকুল পয়রো হওয়ার স্বপ্ন দেখাচ্ছে। রাহুল সামলে নিয়েছিল। ঢোক গিলে পড়ল, এই কাছেই একটা ভালো ফটোগ্রাফির বই এসেছে, কিনেই ফিরে আসব। রাহুল এবং অয়ন দুজনেরই নানা সাবজেক্ট সম্বন্ধে প্রচুর আগ্রহ। দেশপ্রিয় পার্কের মোড়ে একটা বইয়ের বড় স্টল রয়েছে, সেখান থেকে মাঝে মাঝেই বই কেনে। অনুরাধা তা জানেন। ব্যাপারটা তার কাছে বিশ্বাসযোগ্য মনে হলো। একটু নরমও হলেন, তবু কিছুটা ধন্ধও যেন রয়ে গেল। বললেন, সত্যি বলছিস তো? গলার স্বরে জোর দিয়ে রাহুল বলল, মিথ্যে বলতে যাব কেন? ছেলের চোখে চোখ রাখলেন অনুরাধা। সুবিমলটা তোদের ফোন করে ডেকে নিয়ে যাচ্ছে না তো? মা, তোমাকে নিয়ে কি যে করি, সন্দেহবাতিকটা কিছুতেই গেল না। সুবিমলদা লাস্ট 1.5 মাসের মধ্যে একবারও ফোন করেনি। একেবারে সত্যিবাদী যুধিষ্ঠির। সুবিধে করতে না পেরে অনুরাধা হাল ছেড়ে দিলেন। আচ্ছা যা। রাহুলরা আর দাঁড়ায়। টকাটক বাকি সিঁড়িগুলো ভেঙে সোজা ল্যান্সডাউন রোডে। আজ রবিবার, রাস্তায় গাড়ি টাড়ি কম, লোকজন কম। 4-5টা ফাঁকা ট্যাক্সি দাঁড়িয়েছিল। দুজনে চটপট একটায় উঠে পড়ল। অয়ন বলল, যাক বাবা, বাঁচা গেছে। মাসি যেভাবে ঝানু লয়ারদের মতো একটার পর একটা প্রশ্ন ছুঁড়ে দিল, আর একটু হলে আমরা ক্যাচ হয়ে যেতাম। রাহুল বলল, যা বলেছিস। আমার জননীটি দুর্ধর্ষ মহিলা। লটা পড়ে মায়ের হাইকোর্টে প্র্যাকটিস করা উচিত ছিল। স্টেট গভর্নমেন্টের চাকরিতে আর কটা টাকা মাইনে পায়।
এর 10-15 টাইমস ইনকাম করতে পারত। অনুরাধাকে নিয়ে রাহুল আর অয়ন আড়ালে খুব মজা টজা করে। 15 মিনিটও লাগলো না, দুজনে সুখসাগরের সামনে এসে ট্যাক্সি থেকে নেমে পড়ল। গেটের বাইরে সত্যিই একটা পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে, তাছাড়া বিশাল এক জনতা। বোঝাই যায় মৃত্যুর খবর পেয়ে এবং পুলিশ ভ্যানটা দেখে আশপাশের মানুষ এসে জড়ো হয়েছে। অনেকখানি কম্পাউন্ডের মাঝখানে 4 তলা হলেও সুখসাগর বেশ বড়, ছড়ানো বিল্ডিং, চোখ ধাঁধানো আর্কিটেকচার। সামনের দিকে সবুজ কার্পেটের মতো লন, সেটাকে বের দিয়ে নানা রঙের পাথর বসানো চওড়া রাস্তা। লনের চারপাশের রাস্তাটার ধার ঘিসে কত যে বনসাই। কম্পাউন্ড ওয়ালের গায়ে 15 ফিটের মতো গ্যাপ দিয়ে সারি সারি পাইন গাছ। বাঁ পাশের চওড়া রাস্তাটায় বেশ কটা নতুন মডেলের ঝকঝকে গাড়ি দাঁড়িয়ে আছে, মারুতি, টাটা সুমো, কোয়ালিস ইত্যাদি ইত্যাদি। নিশ্চয়ই আবাসিকদের নিজস্ব কার। ভেতরে আসুন। গলাটা শুনে সামনের দিকে তাকাতেই রাহুলের চোখে পড়ল গেটের ঠিক ওধারেই একজন জুনিয়র পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। বয়স 26-27-এর বেশি হবে না। তাকে চিনতে পারল রাহুল, লোকাল থানার সাব ইন্সপেক্টর বরুণ বিশ্বাস। রাহুলরা কম্পাউন্ডের ভেতর ঢুকে গেল। গেটটার গা ঘেঁষে ডান ধারে ছোট্ট কাঠের ছাউনির ভেতর একটি যুবক দাঁড়িয়ে আছে, ত্রস্ত মুখ চোখ। তার সামনে ছোট টেবিলের ওপর ঢাউস একটা বাঁধানো খাতা, ডট পেন এবং টেলিফোন। কলকাতার প্রায় সব বহুতলেই এমনটা দেখা যায়। ভিজিটরকে তাদের নাম, ঠিকানা, কার সঙ্গে কী কারণে দেখা করতে এসেছে ইত্যাদি লিখে সই করিয়ে রাখা হয়। আজকাল এই ধরনের অ্যাপার্টমেন্ট হাউসগুলোতে নানা ধরনের মারাত্মক ঘটনা ঘটছে, মার্ডার, ডাকাতি ইত্যাদি। সেই কারণে অপরাধীদের হদিশ পাওয়ার জন্য এই ব্যবস্থা। বরুণ বিশ্বাস বলল, স্যার আপনাদের জন্য এখানে ওয়েট করতে বলেছেন। তার স্যার মানে সুবিমল বসাক। রাহুল জিজ্ঞেস করল, সুবিমলদা কোথায়? ঘটনাটা কোথায় ঘটেছে? বরুণ বিশ্বাস বলল, 2nd ফ্লোরে, মানে তেতলার একটা ফ্ল্যাটে। চলুন। লনের বাঁ পাশের পাথর বসানো রাস্তাটা গিয়ে ঘুরে মেন বিল্ডিংয়ের দিকে যেতে যেতে রাহুল দেখতে পেল 6-7 জন আর্মড পুলিশ আর এই বাড়ির 2জন গার্ড দাঁড়িয়ে আছে। গার্ড দুটোর পরনের ইউনিফর্ম দেখে আন্দাজ করা যায় তাদের প্রাইভেট সিকিউরিটি এজেন্সি থেকে আনা হয়েছে। মেন বিল্ডিংয়ের ভেতর ঢুকলেই লাউঞ্জের মতো বেশ খানিকটা স্পেস, তার এক পাশে লিফট, লিফটের গায়ে একটা ফ্ল্যাট এবং উল্টো দিকে আর একটা। বরুণ বলল, এই বিল্ডিংয়ের ফ্লোরগুলোর হাইট অনেকটা উঁচু, চলুন লিফটে উঠি। লিফটের দিকে পা বাড়াতে গিয়ে রাহুলের চোখে পড়ল লিফটের উল্টো দিকের দেওয়ালের ঠিক সিলিংয়ের নিচে একটা ক্লোজ সার্কিট টিভি এমনভাবে বসানো যাতে এই গ্রাউন্ড ফ্লোরে যেই আসুক বা বেরিয়ে যাক তাদের ছবি ধরা পড়বে। রাহুল চোখ কুঁচকে 2-1 লহমা ভেবে বলল, লিফট থাক, চলুন সিঁড়ি দিয়ে ওপরে উঠি। রাহুল এবং অয়নের নানা কীর্তিকলাপের কথা বরুণের জানা। দুজনের, বিশেষ করে রাহুলের ক্ষুরোধার বুদ্ধি, ধারালো মগজটিকে কাজে লাগিয়ে সে অয়ন আর সুবিমল বসাককে নিয়ে অনেক জটিল রহস্য ভেদ করেছে। রাহুল আর প্রশ্ন করল না। ডান পাশে লিফট আর একটা অ্যাপার্টমেন্টের পাশ দিয়ে ওপরে ওঠার প্রশস্ত সিঁড়ি। আঙুল দিয়ে সেদিকটা দেখিয়ে বলল, ওই যে। 3জন দোতলায় উঠে এলো। এই ফ্লোরটার নকশাও অবিকল 1 তলার মতোই।
দুধারে অ্যাপার্টমেন্ট, লিফট এবং সিলিংয়ের কোণে একই কায়দায় সিসিটিভি। মিনিট খানেক এখানকার লাউঞ্জ মতো স্পেসটায় দাঁড়িয়ে চারপাশ ভালো করে লক্ষ্য করল রাহুল। তারপর সিঁড়ির দিকে পা বাড়ালো। তেতলার নকশাতেও কোনো ব্যতিক্রম নেই, এখানেও সেই সিসিটিভি। নিচের দুটো ফ্ল্যাটে কোনো লোকজন চোখে পড়েনি, কিন্তু এখানে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলাকে দেখা গেল। নিশ্চয়ই এই বিল্ডিংয়েরই বাসিন্দা। কেমন যেন হতভম্ব, হয়তো উৎকণ্ঠিত। চেহারা দেখে আন্দাজ করা যায় সাধারণ মিডল ক্লাস নয়, সোসাইটির অনেক উঁচু স্তরের মানুষ। বরুণ বলল, প্লিজ আমাদের একটু যেতে দিন। নিঃশব্দে ভিড়টা সরে সরে রাস্তা করে দিল। লাউঞ্জের বাঁ পাশের ফ্ল্যাটটার সামনে দুজন রাইফেলধারী আর্মড পুলিশ দাঁড়িয়ে আছে। অ্যাপার্টমেন্টের বাইরের দিকের দরজাটা আধা আধি খোলা। বরুণ রাহুলদের নিয়ে ফ্ল্যাটে ঢুকল। প্রথমেই চমৎকার সাজানো ড্রয়িং রুম, মেঝেতে কার্পেট, অন্যদিকে দেওয়ালের গায়ে সাঁটা বিশাল টিভি, টেলিফোন, বড় বড় গোলাকার কুশন, অন্য দেওয়ালে নাম করা আর্টিস্টদের পেন্টিং ইত্যাদি। অ্যাপার্টমেন্টের মালিক আর্টের সংস্থার, বোঝাই যায়। ড্রয়িং রুমে কেউ নেই। সেটার ডান পাশে পর পর 3টে বেডরুম। কোণের দিকের বড় বেডরুমটার দরজা হাট করে খোলা। বরুণ বিশ্বাস সেখানে রাহুল আর অয়নকে নিয়ে এলো। সুবিমল বসাক এবং আরও দুজন পুলিশ অফিসার সেখানে দাঁড়িয়ে নিচু গলায় কথা বলছিলেন। একটা খাটের ওপর কাত হয়ে পড়ে আছেন একজন 70-72 বছরের বৃদ্ধ। তিনি যে বেঁচে নেই দেখা মাত্রই বোঝা যায়। মুখটা নীলবর্ণ এবং বিকৃত, ঠোঁট দুটো কুঁচকে আছে, চোখ আধ খোলা। মৃত্যুর সময় যে ভীষণ কষ্ট পেয়েছেন, চোখে মুখে তার স্পষ্ট ছাপ। সুবিমল বললেন, তোমরা এসে গেছো, গুড। বৃদ্ধের দিকে আঙুল বাড়িয়ে দিলেন। এর নাম বিনায়ক দত্ত। ইনি আত্মহত্যা করেছেন বলেই আমাদের অনুমান। রাহুল বলল, কেন এমন ধারণা হলো একটু ডিটেলে বলুন। অ্যাপার্টমেন্টে আর কেউ ছিল না? না। সুবিমল সবিস্তার যা জানালেন তা এই রকম। বিনায়ক দত্ত ছিলেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং IIM আহমেদাবাদের MBA। ক্যাম্পাস রিক্রুটমেন্টের সময় তার প্লেসমেন্ট হয়ে যায় একটা বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানিতে। স্টার্টিং স্যালারি বছরে 25 লাখ। কয়েক বছরের ভেতর তিনি কোম্পানির ডেপুটি ডিরেক্টর, পরে এক্সিকিউটিভ ডিরেক্টর হন এবং তখন পার্কস এবং স্যালারি মিলিয়ে বছরে পেতেন 60 লাখ। বিনায়কদের কোম্পানির হেডকোয়ার্টার ছিল মুম্বাইতে। পরে কলকাতায় তাদের রিজিওনাল অফিস খোলা হয় এবং বিনায়ককে তার দায়িত্ব দিয়ে পাঠানো হয়। যতদিন ইচ্ছা তিনি কাজ করতে পারতেন, কিন্তু 65 বছর বয়সে অত বড় পোস্ট ছেড়ে রিটায়ারমেন্ট নেন। তার কারণও ছিল, বিনায়ক নিঃসন্তান। তাঁর বয়স যখন 58, স্ত্রী কমলিকার ক্যান্সারে মৃত্যু হয়। ভাই বোন মা বাবা কেউ ছিল না তাঁর। শুধু এক ভাইপো মুম্বাইতে থাকে। সে নাকি হিন্দি ফিল্মে কী সব করে। বছরে 2-1 বার এসে কাকার সঙ্গে দেখা করে যেত। বিনায়ক তাকে পছন্দ করতেন না। কোম্পানি তাকে ছাড়তে চায়নি। ইচ্ছে করলে আরও অনেক দিন কাজ করতে পারতেন, কিন্তু কী জন্য, কার জন্য টাকা রোজগার করবেন? তাছাড়া তার কাজের চাপ ছিল প্রচণ্ড। এই টেনশন বা প্রেশার আর নিতে পারছিলেন না। ভীষণ কষ্ট হচ্ছিল। তিনি চাইছিলেন
শেষ লাইফটা চাপ মুক্ত হয়ে কাটাবেন। প্রায় রোজই রামকৃষ্ণ মিশনে যেতেন। সেখানকার লাইব্রেরি থেকে ধর্ম এবং দর্শনের নানা বই এনে পড়তেন। সেমিনার থাকলে তাতে যোগ দিতেন। ইচ্ছে ছিল তার যাবতীয় প্রপার্টি এবং জমানো টাকা মিশনকে দিয়ে যাবেন। বিনায়কের মৃত্যুর পর সেসব মিশন পাবে। যতদিন কাজ করেছেন কোম্পানি সল্ট লেকে তাকে বিরাট অ্যাপার্টমেন্ট দিয়েছিল। রিটায়ারমেন্টের পর সুখসাগরে ফ্ল্যাট কিনে চলে আসেন। তার অ্যাপার্টমেন্টে দুজন কাজের লোক, একজন হোল টাইমার আর একজন মাঝবয়সী মহিলা। হোল টাইমারটি বিহারের ছাপড়া ডিস্ট্রিক্টের লোক, 40-এর মতো বয়স। তার বাবা মৃত্যুশয্যায়। সপ্তাহখানেক আগে 3 সপ্তাহে ছুটি নিয়ে বাড়ি গেছে। মহিলাটি থাকে টালিগঞ্জে। দুজনে 7 বছর কাজ করছে, খুবই নাকি বিশ্বাসী। খুঁটিনাটি সব জানিয়ে সুবিমল বললেন, এই হলো বিনায়ক দত্তর ব্যাকগ্রাউন্ড। রাহুল জিজ্ঞেস করল, এত সব ইনফরমেশন আপনি জানলেন কি করে? এই বিল্ডিং এ যারা থাকে তাদের জিজ্ঞেস করে। একটু চিন্তা করে রাহুল বলল, কত টাকা আর প্রপার্টি টপার্টি আছে বিনায়ক দত্তর? সুবিমল বললেন, এত তাড়াতাড়ি সেটা বলা সম্ভব নয়। ওরা আলমারি টালমারি খুলে কাগজপত্র, কোন কোন ব্যাংকে টাকা পয়সা রাখতেন তার পাসবই টই দেখে ব্যাংকে খোঁজ নিয়ে জানতে হবে। এবার তাহলে আসল কথায় আসা যাক। বিনায়ক দত্ত যে আত্মহত্যা করেছেন সেটা জানা গেল কি করে? সুবিমল জানালেন, বিহারি কাজের লোকটি 1 উইক আগেই দেশে চলে গিয়েছিল। একমাত্র ওই কাজের মহিলাটি কোনো রকমে চালিয়ে যাচ্ছিল। রান্নাবান্না, ঘরদোর ধোয়া মোছা একা হাতে সামলাচ্ছিল। রোজ সকালে সে যেমন আসে তেমনই কালও এসেছিল। ডোরবেল বাজিয়ে বিনায়কের সাড়া পায়নি। মাঝে মাঝে এমন হয়, ভোর হতে না হতেই তিনি লেকের দিকে বেড়াতে যান। বিহারিটি ছিল, সে দরজা খুলে দিত, কিন্তু সে বাড়ি যাওয়ায় কে আর খুলবে? খানিকক্ষণ অপেক্ষা করে মলিনা, মানে কাজের মেয়েটি, টালিগঞ্জে ফিরে যায়। সে ভেবেছিল একটু বেলার দিকে ফের আসবে, কিন্তু তার ছোট ছেলেটা সাইকেলে কোথায় যাচ্ছিল। একটা ট্যাক্সির সঙ্গে ধাক্কা লেগে খুব চোট পায়। তাকে নিয়ে হুলুস্থুল কাণ্ড, হাসপাতালে নিয়ে যাওয়া, প্লাস্টার করিয়ে বাড়ি আনা, ইত্যাদি ইত্যাদি। তারই ভেতর মোবাইলে অনেকবার বিনায়কের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, কিন্তু মোবাইলের ফোন বেজে যায়, তিনি ধরেননি। কাল আর তার সুখসাগরে আসা হয়নি। আজ এসে ফের ডোরবেল বাজায়, কিন্তু কালকের মতোই সারা শব্দ নেই। একটু থেমে থেমে আরও 3-4 বার বেল বাজায়, কেউই দরজা খোলে না। কি ভেবে মলিনা তার মোবাইল থেকে ফোন করে। বিনায়ক যদি মর্নিং ওয়াকে গিয়ে থাকেন নিশ্চয়ই সাড়া দেবেন। একটু পরেই ঘরের ভেতর বিনায়কের টেলিফোনের আওয়াজ শোনা গেল। আকাশ ভরা সূর্য তারা। এই গানটা শেষ হওয়ার পর তিনি কথা বলেন। গানটা মলিনার চেনা। গান শেষ হওয়ার পর ধীরে ধীরে আওয়াজ বন্ধ হয়ে যায়। কি হতে পারে? বিনায়ক কি বাথরুমে ঢুকেছেন? মিনিট 15 দাঁড়িয়ে থেকে আবার ফোন করে মলিনা। এবারও কিছুক্ষণ সেই গান এবং আগের মতোই থেমে যাওয়া। ভীষণ দুশ্চিন্তা হয় মলিনার। সে নিচে নেমে এসে সিকিউরিটি গার্ডদের জিজ্ঞেস করে বিনায়ক লেকে বেড়াতে গেছেন কিনা। গার্ডরা বলে কাল এবং আজ দুদিনই বাড়ি থেকে বেরোননি। এরপর সুখসাগর অ্যাপার্টমেন্ট ওনারদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে তার সেক্রেটারি মণিমোহন সেনগুপ্তকে খবর জানানো হয়। তিনি থানায় ফোন করেন। সুবিমল বসাক বললেন, মিস্টার সেনগুপ্তর ফোন পেয়ে চলে আসি। দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি এই অবস্থা। রাহুল বলল,
বিনায়ক দত্ত যে আত্মহত্যা করেছেন সেটা আপনার মনে হলো কেন? তার কারণ একটা উইল আর একটা চিঠি। ওই যে। সুবিমল বিনায়কের খাটের লাগোয়া শিওরের দিকের একটা নিচু সাইড টেবিলে দুটো লম্বা কাগজ এবং একটা জলের গেলাসের দিকে আঙুল বাড়িয়ে দিলেন। ওগুলো ছুঁয়ো না। ফরেনসিক ডিপার্টমেন্টের লোকেদের খবর দেওয়া হয়েছে। আমাদের ফটোগ্রাফারকে আসতে বলেছি। যে কোনো সময় তারা এসে পড়বে। বিনায়ক দত্ত ছাড়া অন্য কারো ফিঙ্গারপ্রিন্ট থাকলে আমরা যদি হাত দিই, আমাদের হাতের ছাপ পড়ে যাবে। প্রমাণ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। তুমি একটু ঝুঁকে কাগজে তুমি একটু ঝুঁকে কাগজে যা লেখা আছে পড়ে দেখতে পারো। আশ্চর্য, সে এ ঘরে এসে সুবিমলের সঙ্গে এতক্ষণ কথা বলেছে, অথচ কাগজ দুটো বা জলের গিলাসটা লক্ষ্য করেনি। রাহুল কয়েক পা এগিয়ে সাইড টেবিলটার ওপর ঝুঁকল। দুটো কাগজই বিনায়কের লেটার হেডের দুটো পাতা। ওপরে তার নাম ঠিকানা ঠিকানা ছাপানো। নিচের অংশে ইংরাজিতে লেখা কয়েকটি লাইন। দুটি পাতাতেই তাই। একটিতে যা লেখা আছে বাংলায় তর্জমা করলে এমনটা দাঁড়ায়: ঈশ্বরের করুণায় আমি দীর্ঘ জীবন লাভ করেছি। এ জীবনে প্রচুর আনন্দও পেয়েছি, শোক দুঃখ কম পাইনি। আমার মা বাবাকে অল্প বয়সী হারিয়েছি, এখন নিঃসঙ্গ। স্ত্রীও চলে গেছেন, আমি নিঃসন্তান। আমার ৭৩ বছর বয়স। মনে হচ্ছে এই পৃথিবীতে আমার থাকার আর প্রয়োজন নেই, তাই স্বেচ্ছায় এখান থেকে বিদায় নিচ্ছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, এটা আমার একান্তই নিজের সিদ্ধান্ত। বিনায়ক দত্ত, 20/৪/২০১২। অন্য পাতায় যা লেখা তা এই রকম: আমি স্বেচ্ছায় সজ্ঞানে নিজের হাতে কারো বিনা প্ররোচনায় এই উইল বা ইচ্ছাপত্র লিখছি। আমার মৃত্যুর পর আমার ভাইপো, বর্তমানে মুম্বাইয়ের ১২ নম্বর হিল রোড নিবাসী শ্রীমান অমল দত্ত, আমার যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি এবং ব্যাংকে গচ্ছিত সমস্ত অর্থের মালিক হবে। আমি তার দীর্ঘ সুস্থ জীবন কামনা করি। বিনায়ক দত্ত। অনেকক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে পাতা দুটোর দিকে তাকিয়ে রইল রাহুল। হঠাৎ দুটো ব্যাপার মনে হলো তার। হাতের লেখাটা কেমন যেন কাঁপা কাঁপা, আর হুইলটায় কোথায় যেন কিছু ফাঁক আছে। কি সেটা ঠিক ধরা যাচ্ছে না। ধীরে ধীরে শির দাঁড়া সোজা করে দাঁড়ালো রাহুল। সুবিমল তার দিকে তাকিয়েছিলেন। জিজ্ঞেস করলেন, ঘড়ি মিলিয়ে দেখেছি, পুরো 5 মিনিট লেখাগুলো দেখছিলে। এনিথিং মিস্টেরিয়াস? প্রশ্নটার উত্তর না দিয়ে রাহুল বলল, সুবিমলদা, এগুলোর কাজ হয়ে গেলে এই কাগজ দুটোর ফটোকপি আমাকে কদিনের ভেতর দিতে পারবেন? সুবিমল বললেন, ও দুটো কি ইম্পর্টেন্স দেওয়ার মতো এমন কি আছে? আপনি আগে আমাকে দিন তো, তারপর জবাব দেব। ঠিক আছে। মার্ডার সুইসাইড কত কিছু ডিটেকশন করেছো। সব কেসে পোস্টমর্টেম হয়েছে। আর বিনায়ক দত্তর বেলায় হবে না? নিশ্চয়ই হবে। তার রিপোর্ট চাই তো। রাহুল হাসল। অবশ্যই। আরও কিছু কিছু যে ইমিডিয়েটলি করা দরকার, এবং সেসব এই বিল্ডিংয়েই। আর কি কি করতে হবে? বিনয় দত্তর কাজের মহিলাটি, কি যেন নাম, ও হ্যাঁ, মলিনা দাস, সে এখন কোথায়? সুখসাগরের পিছন দিকে একটা কমিউনিটি হল আছে। এই বিল্ডিং এর ফ্ল্যাট ওনারদের কারো ছেলে মেয়ের বিয়ে টিয়ে বা সরস্বতী পুজো কি অন্য কোনো ফাংশন টাংশন হলে ওই হলেই তার ব্যবস্থা করা হয়।
মলিনাকে আমরা কিছু কিছু প্রশ্ন করেছি, তবু তুমি যদি তার কাছে আরো কিছু জানতে চাও, সেজন্য মহিলাকে ওয়েট করতে বলেছি। সে সেখানেই বসে আছে। গুড। মলিনা দাস ছাড়াও এখানকার ফ্ল্যাট ওনার আর সিকিউরিটি গার্ডদের সঙ্গেও কথা বলতে চাই। আপনাকে তার অ্যারেঞ্জমেন্ট করতে হবে সুবিমলদা। সুবিমল বললেন। অসুবিধা হবে না। এখানকার ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণিমোহন সেনগুপ্তকে বললে তিনি নিশ্চয়ই ব্যবস্থা করে দেবেন। ফরেন্সিকের লোকজন এবং পুলিশ ডিপার্টমেন্টের ফটোগ্রাফার এসে তাদের কাজ শেষ করে গেছে। পোস্টমর্টমের জন্য ডেড বডি চালান করে বিনায়কের অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়েছে। এখন গ্রাউন্ড ফ্লোরের পেছন দিকে কমিউনিটি হলের ফ্ল্যাট ওনাররা চলে এসেছেন। মলিনা দাসও রয়েছে। রয়েছে ৩ জন সিকিউরিটি গার্ড। সুবিমল বসাকের নির্দেশ মতো এরা সবাই এখানে জড়ো হয়েছেন। মণিমোহন সেনগুপ্তই সমস্ত ব্যবস্থা করে দিয়েছেন। হলঘরটার একধারে পাশাপাশি ৩টে কামরা, ৩টেই তালা বন্ধ। তার একটা দরজার মাথায় পেতলের প্লেটে লেখা অফিস। খুব সম্ভব ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজকর্ম এখানে বসেই করা হয়। হলঘরটা একেবারে ন্যাড়া নয়। মাঝখানে ১২-১৪টা প্লাস্টিকের চেয়ার। একধারের দেওয়াল ঘেঁষে আরও ৪০-৫০টা ফাঁকা চেয়ার দাঁড় করানো। নিশ্চয়ই কোনো ফাংশন টাংশন হলে ওগুলো কাজে লাগানো হয়। হলের মাঝখানের চেয়ারগুলোতে ৭ জন সম্ভ্রান্ত চেহারার বয়স্ক মানুষ বসে আছেন। ৬৫ থেকে ৭৫-এর মধ্যে বয়স। খানিকটা দূরে ৩টে ইউনিফর্ম পরা সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে আছে। এরা সবাই যুবক, কারো বয়স ২৭-২৮-এর বেশি হবে না। একটি মহিলাও এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়েছিল, নিশ্চয়ই মলিনা দাস। হলঘরের মেন দরজার ঠিক বাইরে ২ জন আর্মড কনস্টেবলকে মোতায়েন করা হয়েছে। তারা অ্যাটেনশনের ভঙ্গিতে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে। বাকি পুলিশ ফোর্স এবং অফিসারদের থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। ফ্ল্যাট ওনারদের সঙ্গে আগেই কথাবার্তা হয়েছিল সুবিমলের। তিনি তাঁদের সঙ্গে রাহুল আর অয়নের পরিচয় করিয়ে দিলেন। এরা হলেন মণিমোহন সেনগুপ্ত, এখানকার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। ইনি মিস্টার দিবাকর বসু। ইনি মিস্টার হরিপ্রসাদ আগরওয়াল। ইনি মিস্টার রাধা কৃষ্ণন। ইনি মিস্টার গোপী ভাই প্যাটেল। ইনি মিস্টার অবোধ নারায়ণ সহায়। ইনি মিস্টার সুভাষ জৈন। আর এ হলো আমার ২ সহকর্মী রাহুল ঘোষ আর অয়ন রায়চৌধুরী। পুলিশ ডিপার্টমেন্টে রাহুল এবং অয়নের মতো কম বয়সের অফিসার থাকতে পারে ভাবা যায় না। ফ্ল্যাট ওনাররা বেশ অবাক হলেন, তবে কোনো প্রশ্ন করলেন না। রাহুল মণিমোহনকে জিজ্ঞেস করল, যতদূর শুনেছি আপনাদের এই বিল্ডিংয়ে টোটাল ৮টা অ্যাপার্টমেন্ট, প্রতি ফ্লোরে ২টো করে, কিন্তু ৭ জন ওনারকে দেখছি। বাকি একজনের থাকার কথা, তিনি কোথায়? মণিমোহন রাহুলকে তুমি করে বলবেন না আপনি করে ঠিক করতে একটু সময় নিলেন। তারপর বললেন, আপনি ঠিকই শুনেছেন। বাকি ওনারটি হলেন মিস্টার পারমিন্দর সিং। তার ছেলে আমেরিকায় থাকে। স্ত্রীকে নিয়ে মাসখানেক আগে ছেলের কাছে গেছেন। আরও ১ মাস কাটিয়ে কলকাতায় ফিরবেন। একটু ভেবে রাহুল বলল, আমাদের একটা ঘরের ব্যবস্থা করে দিতে হবে। আপনাদের একজন একজন করে সবাইকে ডেকে কিছু প্রশ্ন করব। অনুগ্রহ করে ঠিক ঠিক উত্তর দিয়ে আমাদের সাহায্য করবেন। মণিমোহনের কপালে ভাঁজ পড়ল। আমরা তো শুনেছি এটা সিম্পল আত্মহত্যার কেস। সুইসাইড নোটও নাকি পাওয়া গেছে। ওসি মিস্টার বসাক আমাদের সবাইকে অনেক প্রশ্ন করেছেন, তারপরেও। রাহুল একটু হেসে তাকে থামিয়ে দিয়ে বলল, মিস্টার সেনগুপ্ত, যদি কোনো আনন্যাচারাল ডেথ ঘটে সব দিক খুঁটিয়ে দেখতে হয়। এই যে
আপনাদের বিল্ডিংয়ে আত্মহত্যাটি হলো। ট্রু, তার একটা সুইসাইড নোট পাওয়া গেছে। সেটা কতটা স্বেচ্ছায় নাকি কারো চাপে, সেটা দেখতে হবে। আশা করি আপনারা সবাই আমাদের সঙ্গে কোঅপারেট করবেন। রাহুল ঘোষ নামে এই যুবকটি যথেষ্ট বুদ্ধিমান এবং ধারালো মস্তিষ্কের অধিকারী। লহমায় বুঝে গেলেন মণিমোহন। ভেতর ভেতর বেশ নাড়াও লাগলো তার। ব্যস্তভাবে বললেন, হ্যাঁ, অবশ্যই। তিনি একজন সিকিউরিটি গার্ডকে ডেকে অফিস ঘরের তালা খুলিয়ে বললেন, আপনারা এখানে বসতে পারেন। আমরা আপনাদের ডাকের জন্য বাইরে ওয়েট করছি। অনেক ধন্যবাদ মিস্টার সেনগুপ্ত। অফিস ঘরটি বেশ সাজানো গোছানো। একটা গ্লাস টপ বড় টেবিল, বেশ কয়েকটা চেয়ার এবং আলমারি টালমারি সবই আছে। রাহুল, অয়ন এবং সুবিমল 3টে চেয়ারে বসে পড়ল। রাহুল বাড়ি থেকে কোনো ইনভেস্টিগেশনে বেরোলে পকেটে একটা নোটবুক আর ডট পেন রাখে। সে দুটো বের করে টেবিলের ওপর রাখা হলো। যাদের প্রশ্ন করা হবে তাদের উত্তর শুনে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে নেবে। প্রথমেই ডাক পড়ল মলিনা দাসের। বছর 50-এর মতো বয়স মলিনার। বেশ শক্তপোক্ত চেহারা, ভয়ে একেবারে কাঠ হয়ে আছে। পরিবেশটাকে সহজ করে নেবার জন্য নরম গলায় রাহুল বলল, আপনার কোনো ভয় নেই, 2-4টে কথা জিজ্ঞেস করেই ছেড়ে দেব। আপনি কতদিন বিনায়কবাবুর বাড়িতে কাজ করছেন? মলিনা বলল, তা প্রায় 6-7 বছর তো হবেই, কি আরও বেশি, ঠিক মনে পড়ছে না। বিনায়কবাবু মানুষ কেমন ছিলেন? বড্ড ভালো, বাবার মতো মানুষ হয় না। শরীরে কি মায়া দয়া, কেউ বিপদে পড়লি পাশে দাঁড়াতেন। 10 হাতে তার জন্য পয়সা খরচা করতেন। অমন মানুষ পৃথিবীতে আর হবে না। বলতে বলতে 2 চোখ জলে ভরে যেতে লাগলো মলিনার। গলার স্বর ভারী হয়ে এলো। বোঝাই যাচ্ছে বিনায়কের প্রতি গভীর শ্রদ্ধা মহিলার। তাকে সে বাবা বলতো, বাবার মতোই তাকে দেখত। রাহুল বলল, তার কি কোনো শত্রু ছিল বলে আপনার মনে হয়? মলিনা অবাক। অমন দেবতার মতো মানুষের কখনো শত্রুর হয়? না না, কোনো শত্রুর ছিল না। সবাই তেনারে ভালোবাসতো। এই মানুষটারে ভালো না বেশে পারা যায়? মলিনার আড়ষ্টতা অনেকটাই কেটে গেছে। রাহুল বলল, বিনায়কবাবুর ফ্ল্যাটে কারা আসতো বলতে পারেন? পারবো নি কেন, সাধু সন্ন্যাসীরা অনেকে আসতো। বাবার ধর্মকর্মে খুব মতি ছিল তো। সাধুদিগেরে কত টাকা পয়সা দিতেন, কারোকে না বলতেন না। এই বাড়ির লোকজন কেউ তাঁর ফ্ল্যাটে যেতেন? সবাই ব্যস্ত মানুষ, কাজের নোক, বড় বড় চাকরি করেন। 2-1জন মাঝে মধ্যে আসতেন। একটু ভেবে রাহুল জিজ্ঞেস করল, বিনায়কবাবুর এক ভাইপো আছে, তার নাম অমল দত্ত, এর কথা কখনো শুনেছেন? মলিনা বলল, সে কি, শুনবনি। তিনি মুম্বাইতে থাকেন। বছরে 2-1বার এসে তেনার কাকা, মানে আমার বাবার সঙ্গে দেখা কইরে যেত। শেষ কবে এসেছিল মনে আছে? তা হবে 7-8 মাস। যখন আসতো কাকার কাছেই থাকতো? আর কোথায় যাবে, বেশি দিন রইতো নি, 2-4 দিন থেকে চইলে যেত। কাকার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? খারাপ কিছু দেখিনি, একবার শুধু। মলিনা বলল, তা 4-5 বছর হবে। খুড়ো ভাইপোতে একটুন তক্কাতক্কি, না না, ঝগড়া হয়েছিল। কি নিয়ে ঝগড়া? সেটি আমার মনে নেই। একটু চুপচাপ। তারপর রাহুল জিজ্ঞেস করল, সেই ঝগড়ার পর আরও তো কয়েকবার এসেছে,
কি যেন নাম ভাইপোর? মলিনা বলল, তা এছে অনেকবার। না, আর ঝগড়াঝাটি করতে দেখিনি। আচ্ছা, বিনায়কবাবুর শরীর স্বাস্থ্য কেমন ছিল? খুব ভালো। এতখানি বয়স হয়েছিল, কোনো বড় অসুখ বিসুখ হতে দেখিনি। তবে মাঝে মধ্যে জ্বর জ্বালা সর্দি কাশি কি আর হতো নি? শরীর থাকলেই এসব হয়। ওর হাত পা কি কাঁপতো? কেমন ধারা কথা! কাঁপবে কেন? কোনো দিন তো তেমন দেখিনি। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। পরে দরকার হলে আবার আপনার সঙ্গে কথা বলবো। মলিনা চলে গেলে একে একে 6জন ফ্ল্যাট ওনারদের ডাকা হলো। তারা হলেন দিবাকর বসু, হরিপ্রসাদ আগরওয়াল, এন রাধাকৃষ্ণন, গোপীভাই প্যাটেল, অবোধ নারায়ণ সহায় এবং সুভাষ জৈন। বাকি রইলেন ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণি মোহন সেনগুপ্ত। 6জনকে প্রশ্ন করে যা জানা গেল, মলিনা দাসের মুখে আগেই সেসব শোনা গেছে। ভালো মানুষ ছিলেন বিনায়ক দত্ত, ঈশ্বর বিশ্বাসী, ধর্মকর্ম নিয়ে মগ্ন থাকতেন। তাঁর অ্যাপার্টমেন্টে প্রায় সাধু সন্ন্যাসীরা আসত। তার ভাইপো কতবার মুম্বাই থেকে এসেছে কেউ বলতে পারলেন না। কাকার সঙ্গে অমল দত্ত ঝগড়া টগড়া হয়েছিল কি না তাঁরা জানেন না। নতুন যে তথ্যটি পাওয়া গেল তা হলো বিনায়ক এই বিল্ডিংয়ের কারোকে নিজের অ্যাপার্টমেন্টে ডাকতেন না। তিনিও কারো ফ্ল্যাটে যেতেন না। তবে সিঁড়িতে, লিফটে কিংবা কম্পাউন্ডে দেখা হলে হাসি মুখে কথা বলতেন, সবার খবর নিতেন। কমিউনিটি হলে কোনো অনুষ্ঠানে, যেমন দুর্গাপুজো, সরস্বতী পুজো কিংবা কারো বিয়ে বা অন্নপ্রাশন, তিনি অবশ্যই যেতেন। পুজোর সময় প্রচুর চাঁদা দিতেন। বাড়ির মেনটেন্যান্সের টাকা কখনো বাকি রাখতেন না। তারপর ডাকা হলো 3জন সিকিউরিটি গার্ডকে। জানা গেল 3জনই এসেছে একটা নাম করা সিকিউরিটি এজেন্সি থেকে। পালা করে 2জন বাড়ি পাহারা দেয়। একজন গেটের কাছে ছোট কাঠের ছাউনির তলায় বসে ডিউটি দেয়। তার সামনের টেবিলে টেলিফোন, বড় বাঁধানো খাতা এবং ডট পেন থাকে। তার কাজ হলো কোনো ফ্ল্যাটের ভিজিটর এলে প্রথমে ভিজিটরের নাম জেনে নিয়ে ফ্ল্যাট ওনারকে ফোন করা। তিনি যদি পারমিশন দেন, বড় খাতার খোপ কাটা ঘরে কোন তারিখে কটার সময় কত নম্বর ফ্ল্যাটে এসেছে সেগুলো তো বটেই, তার নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সমস্ত লিখিয়ে সই করিয়ে নেওয়া হয়। শুধু তাই না, কখন সে বেরিয়ে গেল সেই সময়টাও লিখে রাখা হয়। জানা গেল গত 3 দিন প্রবীর বসাক নামের গার্ডটি ছাউনিতে বসে ভিজিটরদের সামলেছে। রাহুল তাকে জিজ্ঞেস করল, লাস্ট 3 দিনে বিনায়ক দত্তর অ্যাপার্টমেন্টে কোনো ভিজিটর এসেছিল কি? প্রবীর বসাক একটু চিন্তা করে বলল, "উম, খুব সম্ভব পরশু এসেছিল।" তারা কারা? 2জন গেরুয়া পরা সাধু। কিরকম বয়স? 2জনেরই 60-এর ওপর বয়স। পাকা চুল, সারা মুখে দাড়ি গোফের জঙ্গল, চোখে গোল চশমা। তাদের সঙ্গে কিছু ছিল? বেশিরভাগ সাধুর যেমন থাকে তেমনই কাঁধে ঝোলা। ঝোলার ভেতর কিছু কি ছিল? তেমন কিছু নয়, বাইরে থেকে দেখে তাই মনে হয়েছিল। আপনারা কেউ ব্যাগ ট্যাগ নিয়ে এলে সার্চ করে দেখেন না? তার কোনো প্রশ্নই নেই। যে ভিজিটর আসেন তারা প্রায় সবাই উঁচু স্তরের মানুষ। তাছাড়া ফ্ল্যাট ওনারদের পারমিশন নিয়ে তবেই তাঁদের ভেতরে ঢুকতে দিই। সাধু সন্ন্যাসীরা একমাত্র বিনায়ক দত্ত স্যারের ফ্ল্যাটেই আসতো। দত্ত সাহেবের ইনস্ট্রাকশন ছিল এদের যেন আটকানো বা কোনোভাবেই বিরক্ত করা না হয়। তবু এই বিল্ডিংয়ের নিয়ম মেনে তাদের নাম টাম লিখিয়ে সই করিয়ে দত্ত সাহেবের অনুমতি নিয়ে যেতে দিতাম। সাধুদের ঝুলি ঝুলিতে হাত দিলে আমাদের আর এখানে চাকরি করতে হতো না। এ নিয়ে আর কোনো প্রশ্ন করল না রাহুল। বলল, ভিজিটার্স বুকটা কোথায়? প্রবীর বলল, আমার কাছেই আছে, দেখবেন? হ্যাঁ, নিয়ে আসুন।
মোটা খাতাটা আনা হলে সেটা খুলে দুদিন আগের পাতাটা বের করল রাহুল। দুজন সাধুর নাম, ঠিকানা, সই এবং ফোন নাম্বার সবই রয়েছে। স্বামী প্রভানন্দ, স্বামী জ্ঞানানন্দ, মোক্ষধাম আশ্রম, ভদ্রকালী, জেলা হুগলি। ফোন 9831। কাগজে সাধুদের নাম টাম লিখে নিয়ে রাহুল পাতা উল্টে দেখল। তারপর বিনায়ক দত্তর ফ্ল্যাটে আর কেউ আসেনি। স্বামী প্রভানন্দ আর স্বামী জ্ঞানানন্দই তাঁর শেষ দুই ভিজিটর। সে বলল, প্রবীরবাবু, আপনি এই ভিজিটার্স বুকটা খুব যত্ন করে রাখবেন। আমাদের আবার দরকার হতে পারে। কোনোভাবেই এটা যেন খোয়া না যায়। আচ্ছা স্যার, আপনি এখন আসুন। প্রবীর বসাক চলে গেল। সবার শেষে সুখসাগর ফ্ল্যাট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণিমোহন সেনগুপ্তকে ডাকা হলো। তাকে খুব বেশি প্রশ্ন করা হলো না, কেননা সুবিমল তাঁর কাছ থেকে এই বাড়ির ফ্ল্যাট ওনার এবং বিনায়ক সম্পর্কে অনেক কিছু জেনে নিয়ে রাহুলকে আগেই জানিয়ে দিয়েছেন। রাহুল বলল, মিস্টার সেনগুপ্ত, আমরা জানতে পেরেছি বিনায়ক দত্তর একজন ভাইপো আছে। সে মুম্বাইতে হিন্দি ফিল্মে কী সব করে টরে। আমিও তাই শুনেছি। ফিল্ম টিম আমি খুব একটা দেখি না, তবে শুনেছি মারপিট, সেক্স, ভায়োলেন্স মার্কা থার্ড ক্লাস হিন্দি ছবিতে নাকি ছোটখাটো রোলে অভিনয় করে। এই অমল দত্ত ছাড়া বিনায়ক দত্তর আর কোনো ঘনিষ্ঠ সম্পর্কের আত্মীয় স্বজন কেউ আছে? না বোধ হয়, অন্তত আমার জানা নেই। অমলই 6-8 মাস পর পর আসতো, তাকে দেখেছি। কীরকম বয়স হবে? 40-42 তো নিশ্চয়ই। ম্যারিড? যতদূর জানি বিয়ে করেনি, মুম্বাইতে থাকে। সে কি করে বসে আছে এত দূর থেকে তো জানা সম্ভব নয়। তা অবশ্য ঠিক। আপনাদের ভিজিটার্স বুকে ভিজিটরদের নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার টাম্বার লেখা থাকে। প্রবীর বসাককে দিয়ে খাতাটা আনিয়ে সব দেখলাম। অমলের কাকা যে মারা গেছে সে খবরটা কি তাকে জানিয়েছেন? মানে, আপনি তো এখানকার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আপনার একটা দায়িত্ব তো থেকে চাই। অবশ্যই, এখানকার ফ্ল্যাট ওনারদের ঘনিষ্ঠ রিলেটিভদের ফোন নাম্বার শুধু ভিজিটার্স বুকেই নয়, আমার নিজের কাছেও লেখা আছে। সকালে পুলিশ এসে বিনায়ক দত্তর ফ্ল্যাটের দরজা ভাঙতে যখন জানা গেল তিনি সুইসাইড করেছেন, আমি তখনই অমলকে ফোন করে জানিয়ে দিয়েছি। কি বলল সে? আজ দুপুরের ফ্লাইট ধরে কলকাতায় পৌঁছে যাবে, বিকেলে সুখসাগরে আসবে। একটু নীরবতা। তারপর রাহুল বলল, যেখানে এরকম একটা ঘটনা ঘটে সেখানকার রেসিডেন্টদের খানিকটা ভোগান্তি হয়। ব্যাপারটা ঠিক বুঝলাম না। ইটস আ সিম্পল ইনসিডেন্ট অফ সুইসাইড, ভোগান্তি কিসের? অ্যাপারেন্টলি সুইসাইডই মনে হচ্ছে, তবুও আমাদের দিক থেকে থরো ইনভেস্টিগেশন করতে হবে। সেজন্য আরও কয়েকবার এ বাড়িতে আসতে হবে, আবারও প্রশ্ন করব। ভোগান্তিটা সেই কারণেই। কপালে ভাঁজ পড়ল মণিমোহনের। তার মানে কোথাও একটু সন্দেহ থেকে গেছে। রাহুল হাসল। এখনই এ সম্বন্ধে কিছু বলছি না। আমাদের ইনভেস্টিগেশন তো সবে শুরু হলো। আশা করি 3-4 দিনের ভেতর সব ক্লিয়ার হয়ে যাবে। যাই হোক, লক্ষ্য করেছি আপনাদের 4টে ফ্লোরেই ক্লোজড সার্কিট টিভি বসানো আছে। হ্যাঁ, ফর সিকিউরিটি রিজন। কে বা কারা আসছে, কোন ফ্লোরে ঢুকছে তার ছবি তুলে রাখাটা আর্জেন্ট বলে মনে হয়েছে। কখন কাকে নিয়ে কি প্রবলেম দেখা দেবে কেউ তো জানে না। যতটা সম্ভব গার্ড নেওয়া দরকার, নইলে পুলিশ টানাটানি করে জিপ বের করে ফেলবে। এই যে বিনায়ক দত্ত সুইসাইড করলেন, তবুও আমরা কি নিষ্কৃতি পেলাম? মণিমোহন যে সামান্য হলেও ক্ষুব্ধ হয়েছেন তা বুঝতে পারছিল রাহুল, কিন্তু এইসব গায়ে মাখলে চলে না। মণিমোহনের সাহায্য ছাড়া আত্মহত্যার রহস্য যদি কিছু থেকে থাকে তার জট খোলা যাবে না। সে জিজ্ঞেস করল, সিসিটিভি কারা বসিয়েছে? খুব কাছেই,
প্রতাপাদিত্য রোডে একটা কোম্পানি আছে, তাদেরই এই কাজটা দিয়েছি। চারদিকে এখন বিরাট বিরাট হাই রাইজ উঠেছে, নতুন নতুন আরো উঠেছে। এই কোম্পানি এরকম অনেক বিল্ডিং এ সিসিটিভি বসিয়েছে, আরো বসাচ্ছে। এ ব্যাপারে ওদের যথেষ্ট রেপুটেশন। রাহুল বলল, কোম্পানির একজন টেকনিশিয়ানকে খবর দিয়ে আনা যাবে? মণিমোহন বললেন, কেন যাবে না? কোনো দরকার আছে? আছে। কবে ডাকতে হবে? আজই, এখনই। মণিমোহন অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে রইলেন, তারপর বললেন, ঠিক আছে। পকেট থেকে মোবাইল বের করে কারোর সঙ্গে কথা বলে জানালেন। আধ ঘন্টার মধ্যে চলে আসছে। রাহুল বলল, থ্যাংক ইউ মিস্টার সেনগুপ্ত। হল ঘরে যারা বসে আছেন তাদের আপাতত আর কোনো প্রয়োজন নেই, তারা চলে যেতে পারেন। কিন্তু আপনাকে আরেকটু কষ্ট দেব, এই ঘরেই আমাদের সঙ্গে থাকবেন। মণিমোহন গিয়ে নিজেই হল ঘরে ফ্ল্যাট ওনার এবং আর যারা যারা ছিলেন তাদের চলে যেতে বলে ফিরে এসে বসলেন। হয়তো যথেষ্ট বিরক্ত হয়েছেন, কিন্তু রাহুলের মধ্যে এমন এক ব্যক্তিত্ব রয়েছে যাতে মুখ ফুটে অসন্তোষ প্রকাশ করতে পারলেন না। কিছুক্ষণ পর একটা ঢ্যাঙা গালভাঙা রোগাটে চেহারার যুবক, পরনে টাইট ফুল প্যান্ট আর শার্ট, এসে দর্শন দিল। পুলিশের ড্রেস পরা সুবিমলকে দেখে তটস্থ হয়ে হাত জোড় করে বলল, নমস্কার স্যার। মণিমোহন রাহুলদের দেখিয়ে বললেন, এরা তোমাকে ডাকতে বলেছেন, কি দরকার শোনো। রাহুল বলল, আপনাকে একটা কাজ করতে হবে। একতলা দোতলা আর তিনতলা যে তিনটে সিসিটিভি লাগানো আছে সেগুলো নামিয়ে এখানে এনে চালিয়ে দেখাতে হবে। দেওয়ালে ইলেকট্রিকের পয়েন্ট আছে, প্লাগ লাগিয়ে চালাতে অসুবিধে হবে না। মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না ফটিক। হাঁ করে রাহুলের দিকে তাকিয়ে রইল। মণিমোহন এবং সুবিমলও কম অবাক হননি, তবে অয়ন খানিকটা আন্দাজ করে ব্যস্তভাবে বলল, প্লিজ টিভি তিনটে খুলে নিয়ে আসুন। ফটিক কি ভাবতে ভাবতে চলে গেল। কয়েক মিনিট বাদে টিভি এনে দূরে একটা ফাঁকা টেবিলের ওপর রেখে প্লাগ লাগালো। রাহুল বলল, একতলায় যে টিভিটা ছিল সেটা আগে চালান, লাস্ট 3 দিনের পিকচার দেখালেই হবে। ফটিক সুইচ অন করতেই স্ক্রিনে ছবি ফুটে উঠতে লাগল। নানা বয়সের পুরুষ মহিলা এবং অল্প বয়সের ছেলে মেয়ে দেখা গেল। মনে হলো তারা শোকসাগরেরই বাসিন্দা। বেশ কিছু ভিজিটরও থাকতে পারে। একসময় দাড়ি গোঁফওয়ালা 2 বয়স্ক সাধুকে দেখা গেল, কাঁধে ঝুলি। তারা বাড়ির গেটের দিক থেকে এসে সিঁড়ি ভেঙে ওপরে উঠছে। ল্যান্ডিং পেরোবার পর তাদের আর দেখা গেল না। চোখে দৃষ্টি তীক্ষ্ণ হয়ে উঠেছে রাহুলের, স্নায়ুগুলো উত্তেজনায় টান টান। কিছু একটা লক্ষ্য করেছে সে। চাপা গলায় বলল, এই টিভিটা বন্ধ করে দোতলারটা চালান। এবার দেখা গেল অন্য সব লোকজনের মধ্যে দিয়ে 2 সাধু দোতলার সিঁড়ি ভেঙে তেতলার দিকে ল্যান্ডিংয়ের বাঁক ঘুরে চলে গেল। রাহুল বলল, এটা বন্ধ করে এবার তেতলার টিভিটা চালান। এই টিভিতে যে ছবি ফুটে উঠল তা এই রকম। এখানে করিডোর প্রায় ফাঁকা, খুব বেশি হলে 2-3 জন। তারা লিফটের দিকে যাচ্ছে, কিন্তু সেই 2 সাধু সোজা বিনায়ক দত্তর অ্যাপার্টমেন্টের সামনে এসে দাঁড়ালো। তাদের একজন ডোর বেল বাজালো। দরজা খুলে বিনায়ক দত্ত জোড়া সাধুকে দেখে হাত জোর করে নমস্কার করলেন। তারপর তাদের নিয়ে ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। রাহুল ফটিককে বলল, আর দরকার নেই, সুইচ অফ করে দিন। 2 সাধুকে দেখলেন তো? রাহুলের মতলবটা কি এখনো বোধগম্য হয়নি ফটিকের। সে আস্তে আস্তে ঘাড় কাত করল। হ্যাঁ। টিভি থেকে ছবি নিয়ে তা প্রিন্ট করে দেবার ব্যবস্থা আপনাদের আছে? আছে স্যার। যে কটা ছবি দেখা গেল সেগুলোর প্রত্যেকটার 4 কপি করে প্রিন্ট 2 দিনের মধ্যে আমার চাই। যা টাকা লাগে আমি পে করব।
সুবিমল হাঁ হাঁ করে উঠলেন। তুমি কেন টাকা দেবে? যা পে করার আমাদের ডিপার্টমেন্ট করবে। রাহুল বলল, ঠিক আছে, তাই হবে। ছবিগুলো কিন্তু আর্জেন্ট ফটিকবাবু। পেয়ে যাবেন স্যার, কিন্তু ডেলিভারি কোথায় দেব? সুবিমল বললেন, আমি এই এরিয়ার থানার ওসি, আমাকে আগে কি দেখেছো? ফটিক ভক্তি ভরে বলল, অনেকবার দেখেছি স্যার। তুমি থানায় গিয়ে আমার হাতে দেবে, ওখান থেকেই টাকা পেয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার। এবার তুমি যেতে পারো। ফটিক একটা একটা করে টিভিগুলো নিয়ে চলে গেল। রাহুল মণিমোহনকে বলল, এবার আমরা উঠব। মিস্টার সেনগুপ্ত, বিকেলে বিনায়ক দত্তর ভাইপো অমল এখানে আসা মাত্র থানায় সুবিমলদাকে ফোন করবেন। সুবিমলদা আমাদের নিয়ে এখানে চলে আসবেন। তখন এই হল ঘরে আবার আমরা বসব। আপনি কাইন্ডলি সব ফ্ল্যাট ওনারকে জানিয়ে রাখবেন, কেউ যেন আমরা যতক্ষণ না বলছি বিল্ডিং থেকে বাইরে বেরিয়ে না যান। সিকিউরিটি গার্ডদেরও থাকতে হবে। মণিমোহন বললেন, আচ্ছা। সুখসাগর থেকে বেরিয়ে আর্মড কনস্টেবল আর জুনিয়র পুলিশ অফিসারদের থানায় পাঠিয়ে দিয়ে সুবিমল বললেন, চলো তোমাদের দুজনকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। কালো রঙের একটা পুলিশ ভ্যান ছাড়াও একটা জিপও থানা থেকে আনা হয়েছিল। রাহুলরা তিনজন সেই জিপটায় উঠল। সুবিমল স্টিয়ারিং ধরে বসলেন। তার পাশে রাহুল এবং অয়ন। রাহুল বলল, সুবিমলদা, আমরা একটা বই কেনার নাম করে বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম। মাকে বলিনি সুখসাগরে যাচ্ছি। সেখানে একজন সুইসাইড করেছে, আর সেই ব্যাপারে আপনি আমাকে ওখানে যেতে বলেছেন। আমাদের বাড়ির কাছে রাস্তায় নামিয়ে দিয়ে আপনি চলে যাবেন। যদি মা ব্যাপারটা জানতে পারেন আর এখন আপনাকে আমাদের সঙ্গে দেখেন, তিনজনকেই কুচি কুচি করে কেটে ফেলবেন। রাহুলের মা অনুরাধার ধারণা সুবিমল বসাকি এই এরিয়ার কোনো ক্রাইম টাইম ঘটলে রাহুল আর অয়নকে রহস্যভেদের জন্য ডেকে নেন। ক্রিমিনালদের ধরার জন্য অয়ন আর রাহুলের ক্ষুরোধার মস্তিষ্কটি তার প্রয়োজন। সুবিমল তাঁর ছেলে এবং তার বোনের ছেলের মধ্যে শার্লক হোমস কি ব্যোমকেশ হওয়া স্বপ্নটি ঢুকিয়ে দিয়ে তাদের মাথাটি খাচ্ছেন। অনুরাধা ঘোষ এবং রাহুলের মা এইটা একেবারেই পছন্দ করেন না। রাহুলের বাবার প্রাক্তন ছাত্র সুবিমলকে তিনি যথেষ্ট স্নেহ করেন, কিন্তু যখনই বুঝতে পারেন সুবিমল কোনো ক্রাইমে রাহুলদের জড়িয়ে নিয়েছেন, ভীষণ ক্ষেপে যান। ড্রাইভ করতে করতে সুবিমল হাসলেন। জানি, কাকিমার সামনে এখন আমি যাচ্ছি না। তোমাদের বাড়ি থেকে মিনিমাম 100 গজ দূরে দুজনকে নামিয়ে দিয়ে থানায় চলে যাব। একটু ভেবে থেমে থেমে বললেন, দুটো ব্যাপার আমার মাথায় ঢুকছে না। রাহুল জিজ্ঞেস করল, সে দুটো কি? একটা হলো বিনায়ক দত্ত স্বেচ্ছায় আত্মহত্যা করেছেন, সুইসাইড নোটে কারোকে তিনি দায়ী করেননি। আর দুজন সাধু, সুখসাগরের সব রেসিডেন্ট, সিকিউরিটি গার্ড আর মলিনা দাস জানিয়েছে নানা ধরনের সাধু সন্ন্যাসী বিনায়ক দত্তর অ্যাপার্টমেন্টে রেগুলারলি আসতো, কখনো কোনো রকম সমস্যা হয়নি। তবু সুইসাইড আর ওই দুই সাধুকে নিয়ে এত মাথা ঘামাচ্ছ কেন? রাহুল স্থির দৃষ্টিতে কয়েক লহমা সুবিমলের দিকে তাকিয়ে রইল। তারপর আস্তে আস্তে বলল, সুইসাইডের ব্যাপারটা আপনার খুব স্বাভাবিক মনে হচ্ছে, কিছুই নজরে পড়েনি? না, সন্দেহজনক কিছুই দেখিনি। মণিমোহন সেনগুপ্ত বলেছেন ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। আমি তার সঙ্গে একমত। আমার কিন্তু পরিষ্কার একটা জিনিস নজরে পড়েছে সুবিমলদা। কি সেটা? এখনই বলছি না। পোস্টমর্টম রিপোর্ট, বিনায়ক দত্তর অ্যাপার্টমেন্টে যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেই সব ফিঙ্গারপ্রিন্টের রিপোর্ট, বিনায়ক যে দুটো চিঠি মৃত্যুর আগে লিখে রেখে গেছেন তার ফটোকপি, সেসব আগে পেতে হবে। তারপর যা বলার বলবো। আর দুই সাধু? তাদের সম্বন্ধে ডিটেলে জানা দরকার,
কারণ তারাই ছিল বিনায়ক দত্তর অ্যাপার্টমেন্টের লাস্ট ভিজিটার্স। ওরা এলো, তারপরেই বিনায়ক আত্মহত্যা করলেন। একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, এমনও হতে পারে তারা সম্পূর্ণ নির্দোষ, তাদের সম্বন্ধে কোনো প্রশ্ন তোলাটা ভুল, হয়তো অন্যায়ও। তবুও একটু খোঁজ খবর নিয়ে দেখা যাক না? সে দায়িত্ব আপনাকে নিতে হবে সুবিমলদা। কি করে খোঁজ নেব? বারে, সুখসাগরের ভিজিটার্স বুক থেকে সাধুদের নাম ঠিকানা টুকে নিয়ে এলাম না? এক সেকেন্ড। পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে রাহুল পড়ল। স্বামী প্রভানন্দ, স্বামী জ্ঞানানন্দ, মোক্ষধাম আশ্রম, ভদ্রকালী, হুগলি। মোবাইল নম্বরও আছে। আমি নিজেই বাড়ি ফিরে ফোন করে দেখব। একটা সাদা কাগজে খসখস করে লিখে সে পড়ল। সাধুদের নাম আর অ্যাড্রেস লিখে দিলাম। খোঁজ করতে অসুবিধে হবে না আশা করি। এই নিন। একটু লজ্জাই পেলেন সুবিমল। তার সামনে ভিজিটার্স বুক থেকে লিখে নিয়েছিল রাহুল। একদম খেয়াল ছিল না। জিপটা সার্দার্ন অ্যাভিনিউ আর ল্যান্সডাউন রোডের ক্রসিংয়ের কাছে চলে এসেছিল। স্পিড কমিয়ে বাঁ হাতে স্টিয়ারিং ধরে ডান হাতে কাগজটা নিয়ে পকেটে পুড়তে পুড়তে একটু বোকাটে হাসলেন তিনি। এরপর আর বিশেষ কথাবার্তা হলো না। কয়েক মিনিটের ভেতর রাহুলদের বাড়ি রোজ ভিলার কাছাকাছি রাহুল আর অয়নকে নামিয়ে দিয়ে ফিরে গেলেন সুবিমল। বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে অয়ন বলল, শানুদা, একটা ব্যাপার আমার কাছে কিছুতেই ক্লিয়ার হচ্ছে না। চলতে চলতেই রাহুল জিজ্ঞেস করল, কি বলতো? টিভি স্ক্রিনে দুই সাধুর ছবি আমিও দেখেছি। কিছু একটা আছে, ঠিক যেন নর্মাল নয়। চোখের কোণ দিয়ে অয়নকে এক লহমা দেখে নিয়ে রাহুল বলল, পরে নিয়ে কথা হবে, এত দেরি করে ফিরলাম। মা জননী স্বয়ং রণচণ্ডী অনুরাধা ঘোষ এখন বন্দুক তাক করে প্রশ্নের পর প্রশ্ন করবেন। একটা বই কিনে আনতে এতক্ষণ সময় লাগে নাকি? কোথায় গিয়েছিলি, কি করছিলি? নিশ্চয়ই সেই সুবিমলটার পাল্লায় পড়েছিলি। তখন কি করে পিঠ বাঁচাবি ভেবে রাখ। অয়ন ব্যাপারটা স্রেফ ছেড়ে ফেলল। অত ভাবাভাবির ভেতর আমি নেই, যা জবাব দেবার তুমিই দিও। অনুরাধা ঘোষের মেজাজটা আজ কোনো কারণেই হোক বেশ ফুরফুরে ছিল। রাহুল আর অয়নকে ভিজে বেড়ালের মতো আসতে দেখে একটি তোপও দাগলেন না, অর্থাৎ চোখা চোখা কোনো প্রশ্নই করলেন না। চান খাওয়া সেরে তেতলায় রাহুলের বেডরুমে গিয়ে দুজনে ঘণ্টা দুয়েক ঘুমিয়ে নিল। ছুটির দিনে এই দিবানিদ্রাটি রাহুলদের খুবই প্রিয়। জেগে ওঠার পর রাহুল দেখল ওয়াল ক্লকে প্রায় 5টা বাজে। সুবিমলদা এখনো তো ফোন করল না। বিনায়কবাবুর ভাইপো অমলের মুম্বাই থেকে দুপুরে ফ্লাইটে এয়ারপোর্টে পৌঁছে 4টের ভেতর তার সুখসাগরে চলে আসার কথা। মণিমোহন সেনগুপ্ত তেমনটাই বলেছিলেন না? অয়ন কি বলতে যাচ্ছিল, তার আগেই রাহুলের মোবাইল বেজে উঠল। ব্যগ্র হাতে সেটা তুলতেই স্ক্রিনে সুবিমলের নাম্বার ফুটে উঠল। কানে ঠেকাতেই পরিচিত কণ্ঠস্বর শোনা গেল। নিদ্রা ভঙ্গ করলাম নাকি? ছুটির দিনের দুপুরে রাহুলরা 2-3 ঘন্টা বেশ তড়িজুত করে ঘুমোয়, সেটা সুবিমলের জানা। রাহুল বলল, না না, একটু আগে ঘুম ভেঙেছে। আসল খবরটা বলুন। তুমি আর অয়ন এক্ষুনি চলে এসো। আপনি এখন কোথায়? কোথায় আবার, তুমি যেমন বলেছিলে, সুখসাগরের হল ঘরে ওয়েট করছি। অমল দত্ত এসেছে? এসেছে। ভিআইপি রোড, পার্ক সার্কাস, ল্যান্সডাউন রোড, সব রাস্তায় ভীষণ জ্যাম ছিল, তাই পৌঁছতে ঘন্টা খানেক দেরি হয়েছে। সুখসাগরের সব ফ্ল্যাট ওনারদের এই সময় হল ঘরে থাকার কথা বলেছিলাম।
মিস্টার মণিমোহন সেনগুপ্ত সেই ব্যবস্থা করেছেন, সবাই উপস্থিত। মলিনা দাসের কথা তখন খেয়াল ছিল না, তাকেও যে দরকার। নো প্রবলেম, 1 মিনিট হোল্ড করো। একটু চুপচাপ, তারপর ফের সুবিমলের গলা শোনা গেল। মিস্টার সেনগুপ্তকে জিজ্ঞেস করে জেনে নিলাম এখানকার অ্যাপার্টমেন্টগুলোতে যে কাজের লোকেরা কাজ করে তাদের সবার অ্যাড্রেস, ফোন নাম্বার সব লেখা আছে। মিস্টার সেনগুপ্তকে বলুন ফোন করে মলিনা দাসকে যেন আসতে বলেন। ঠিক আছে, আর কিছু? সবার ফিঙ্গারপ্রিন্ট নিতে হবে। থানার কোনো জুনিয়র অফিসারকে ইঙ্কপ্যাড আর কাগজ নিয়ে আসতে বলুন। সেপারেট শিটে আঙুলের ছাপগুলো নিতে হবে। না না, এখন কোনো প্রশ্ন করবেন না। এই ব্যাপারটা এখন কারোকে জানাবার দরকার নেই। মিনিট 20 ভিতর রাহুল আর অয়ন সুখসাগরে পৌঁছে গেল। হলঘরে সবাই হাজির। পুলিশের সাব ইন্সপেক্টর বরুণ বিশ্বাসকেও দেখা গেল। আবহাওয়া কেমন যেন থমথমে। রাহুল মণিমোহন সেনগুপ্তকে বলল, মিস্টার সেনগুপ্ত, ওবেলা ফ্ল্যাট ওনার, সিকিউরিটি গার্ড আর মলিনা দাসের কাছ থেকে অনেক তথ্য জেনে নিয়েছি। এখন আর আপনাদের কিছু জিজ্ঞেস করব না। তবুও আপনাদের কেন ডাকা হয়েছে তার কারণটা জানবেন। একধারে একটি অচেনা প্রায় মাঝ বয়সীকে বসে থাকতে দেখে বেশ চমকেই উঠল সে। পেটানো স্বাস্থ্য, হাইট 6 ফুটের কাছাকাছি, পরনে শার্ট এবং ট্রাউজার্স, চোখে মুখে উদ্বেগ, হয়তো একটু শোকের ছাপও। তার দিকে আঙুল বাড়িয়ে বলল, এই হল ঘরে অন্য যারা আছেন তাদের সঙ্গে আগেই পরিচয় হয়েছে, ওকে দেখেনি। নিশ্চয়ই উনি বিনায়ক দত্তর ভাইপো অমল দত্ত। অমল হক চকিয়ে গেল। সে জবাব দেবার আগেই মণিমোহন বললেন, হ্যাঁ। রাহুল বলল, ওর সঙ্গে আলাদাভাবে আমাদের কথা বলতে হবে। মিস্টার সেনগুপ্ত, কাইন্ডলি ওবেলার মতো আমাদের সেই ঘরটা খুলে দিন, আর আপনারা হল ঘরে ওয়েট করুন। ঘর খোলা হলে সুবিমল, বরুণ আর অয়নকে নিয়ে রাহুল সেখানে গিয়ে বসল। সে সুবিমলকে জিজ্ঞেস করল, ইঙ্ক প্যাটার্ড আনা হয়েছে? সুবিমল মাথা নাড়লেন। হয়েছে, বরুণ নিয়ে এসেছে, কিন্তু এর কি প্রয়োজন বুঝতে পারছি না। দেখুন, এরকম আনন্যাচারাল ডেথের মতো একটা ঘটনা যখন ঘটেছে, সব দিক থেকেই সেটা ভালো করে বুঝে নেওয়া দরকার। হয়তো কোনো কাজেই লাগবে না, তবু বলে হাসল। সুবিমল আর কোনো প্রশ্ন করলেন না। মুখ দেখে মনে হলো তিনি বেশ ধন্ধে পড়েছেন। রাহুল অয়নকে বলল, পাপাই, তুই অমল দত্তকে ডেকে আন। অমল এসে রাহুলদের মুখোমুখি বসল। জিজ্ঞেস করল, দুজনের ইউনিফর্ম দেখে বুঝতে পারছি পুলিশ অফিসার, কিন্তু বাকি দুজন? বলে রাহুল আর অয়নকে দেখিয়ে দিল। সুবিমল বললেন, ওরাও আমাদের ডিপার্টমেন্টের জুনিয়র অফিসার। অমল রাহুলের দিকে তাকালো। আমার কাছে আপনারা কি কিছু জানতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। রাহুল তার মার্কা মারা নোটবুক আর ডট পেন বের করে টেবিলের ওপর রেখেছে। বলল, শুনেছি আপনি মুম্বাইতে হিন্দি ফিল্মের একজন অ্যাক্টর। ঠিকই শুনেছেন। কী ধরনের রোলে অভিনয় করেন? অমল দত্ত হাসল। হিরো কি মেন ভিলেনের রোলে যদি চান্স পেতাম তাহলে জানতেই পারতেন। হোর্ডিংয়ে বড় বড় পোস্টারে, নিউজ পেপার কি টিভির অ্যাডে আমার ছবি দেখা যেত। লাকটা সেভাবে ক্লিক করেনি। ভিলেনের 3 নম্বর সার্গিদ কি হিরোইনের বাড়ির কাজের লোক কি ড্রাইভার, কোনো অফিসের বেয়ারা, এই ধরনের ছোটোখাটো রোল, চোখে পড়ার মতো নয়। আর কিছু করেন? না, মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রচুর টাকা। বছরে 700-800 ছবি তৈরি হয়। মাসে 4-5টা পিকচারে 2-3 দিনের কাজ পেলে মোটামুটি চলে যায়। যাই হোক,
আপনার কাকা যে আত্মহত্যা করেছেন এই খবরটা কখন পেলেন? কে কখন অমলকে জানিয়েছেন? রাহুল তা শুনেছে, তবু প্রশ্নটা করল। অমল বলল, আজ সকালে এই বিল্ডিংয়ের ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেক্রেটারি মিস্টার সেনগুপ্ত ফোন করে জানালেন। সঙ্গে সঙ্গে স্কাইলার্ক এয়ারলাইন্সের ফ্লাইটে চলে এসেছি। ওই এয়ারলাইন্সটা আমার খুব ফেভারিট। ইন্ডিয়ার কোথাও যেতে হলে ট্রেনই ধরি। তবে আর্জেন্ট কোনো ব্যাপার থাকলে স্কাইলার্ক ইজ আ মাস্ট। আপনি কাকার কাছে লাস্ট কবে এসেছিলেন? কয়েক মাস আগে। স্কাইলার্কেই? হ্যাঁ। সেবার যে এসেছিলেন, কাকার কথাবার্তা বা ব্যবহারের মধ্যে অস্বাভাবিক কিছু নজরে পড়েছে? না, একদম নর্মাল। বিনায়কবাবুর সঙ্গে আপনার সম্পর্ক কীরকম ছিল? খুব ভালো। উনি আমাকে খুবই স্নেহ করতেন। ইনফ্যাক্ট আমাদের বংশে কাকা আর আমি ছাড়া অন্য কেউ বেঁচে নেই। একটু চুপচাপ। তারপর রাহুল বলল, আপনার কাকা একজন রিচ ম্যান। তাঁর প্রচুর টাকা। তাছাড়া প্রায় ১,৫০০ স্কোয়ার ফিটের মতো একটা মস্ত অ্যাপার্টমেন্ট। এটার মার্কেট প্রাইস এখন ১ কোটির কাছাকাছি। কিছুক্ষণ ভেবে অমল বলল, কাকার কত টাকা আছে আমার ধারণা নেই, তবে অ্যাপার্টমেন্টটা সত্যিই দামি। তাঁর একমাত্র জীবিত নিকটাত্মীয় বলতে আপনি। কাকার সমস্ত প্রপার্টি, টাকা পয়সা সমস্ত কিছু আপনি ইনহেরিট করবেন। উত্তর না দিয়ে রাহুলের দিকে তাকিয়ে রইল অমল। রাহুলের কথাগুলো খুব সহজ সরল, কোনো রকম প্যাঁচালো ব্যাপার নেই। তবু কিছু একটা হয়তো আছে, সে ঠিক ধরতে পারছে না। রাহুল বলল, আপনি কি জানেন আপনার কাকা নিজে হাতে উইল লিখে তার প্রপার্টি টপার্টি আপনার নামে লিখে দিয়ে গেছেন? না, আমার জানা নেই। অমলের গলার স্বর এবার চাপা শোনালো। উইলটা আপনি এই মুহূর্তে পাবেন না। ওটা আমাদের কাছে আছে। ওটা আমাদের কাছে আছে। কেউ আত্মহত্যা করলে বা তার আনন্যাচুরাল ডেথ হলে পুলিশ কোর্টের পারমিশন নিয়ে তবেই উইলটা সেই লোকটির ইনহেরিটরকে দেয়। আপনাকে ২-৪ দিন কিন্তু কলকাতায় থাকতে হবে অমলবাবু। আদৌ উইল সেভাবে এ জাতীয় মৃতের উত্তরাধিকারীকে দেওয়া হয় কি না রাহুলের ঠিক জানা নেই। আসলে সে চায় অমলকে কয়েকদিন কলকাতায় আটকে রাখতে। সরল বিশ্বাসে সেটা মেনে নিল অমল। হ্যাঁ, থাকতে তো হবেই। কাকার সাধ্যশ্রান্তি না হওয়া অবধি আমি এখান থেকে যেতেও পারবো না। তার শেষ কাজটা আমাকেই তো করতে হবে। আপনি বোধহয় আপনি কলকাতায় কোথায় থাকবেন? কেন, কাকার অ্যাপার্টমেন্টে। কলকাতায় ২-৪ দিনের জন্য এলে আমি তো এখানেই থেকে গেছি। এবার তো থাকা হবে না অমলবাবু। অমল অবাক। কেন? রাহুল বলল, অ্যাপার্টমেন্ট সিল করে দেওয়া হয়েছে। কয়েকদিন এই অবস্থায় থাকবে, তারপর কোর্টে অ্যাপ্লাই করে উইলের প্রবেট নিতে হবে। তবেই আপনি কাকার প্রপার্টি আর টাকা পয়সা পেতে পারেন। এক কাজ করুন। অমল হয়তো ভেবেছিল বিনায়ক দত্ত যখন উইল করে গেছেন তার সমস্ত কিছু সহজেই বিনা ঝঞ্ঝাটে দ্রুত পেয়ে যাবে। তার চোখে মুখে চকিতে একটু হতাশা দেখা দিয়েই মিলিয়ে গেল। জিজ্ঞেস করল, কি করতে হবে বলুন? একটা হোটেলে থাকুন। দেখুন, বেশি দামি হোটেলে থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমার যা ইনকাম তাতে মোটামুটি ভালোই চলে যায়, কিন্তু 3 স্টার 4 স্টার কি 5 স্টার হোটেলের বিল মেটানো অ্যাবসোলিউটলি ইম্পসিবল। রাহুল সুবিমলের দিকে তাকালো। কাছাকাছি একটা ভদ্রগোছের হোটেল ঠিক করে দিন না সুবিমলদা। খুব বেশি চার্জ করবে না, মানে অমলবাবুর পক্ষে অসুবিধে না হয়। রাহুলের উদ্দেশ্যটা ধরতে পেরেছেন সুবিমল। পারি। কাছেই রাসবিহারী এভিনিউতে লেক মার্কেট থেকে একটু এগিয়ে গেলে একটা নতুন হোটেল হয়েছে। সিঙ্গেল রুম, উইথাউট এসি। ভাড়া ৫০০ কি ৬০০ শুনেছি।
কি অমলবাবু, অসুবিধা হবে? না, আস্তে মাথা নাড়ল অমল। ওই টাকাটা দিতে পারবো। আমি নিজে আপনাকে সেখানে নিয়ে গিয়ে সব অ্যারেঞ্জমেন্ট করে দেবো। ওরা নিশ্চয়ই আপনাকে স্পেশাল সার্ভিস দেবে। অমল বলল, কাকা নেই, তার শেষ কাজ না হওয়া অবধি আমাকে নিরামিষ খেতে হবে। তাছাড়া শ্রাদ্ধ শান্তির জন্য পুরোহিত দরকার। ওই হোটেলে ভেজিটেরিয়ানদের জন্য বন্দোবস্ত আছে, আর পুরোহিত টুরোহিতের দিকটা আমি দেখব, চিন্তা করবেন না। অমল অনেকটাই নিশ্চিন্ত হলো। রাহুল বলল, এবার আমাদের রুটিন একটা কাজ আছে অমলবাবু। উৎসুক চোখে তার দিকে তাকালো অমল, কিন্তু কোনো প্রশ্ন করল না। রাহুল বলতে লাগলো, যেখানে সুইসাইড বা মার্ডারের মতো ঘটনা ঘটে সেখানকার সব লোকের তো বটেই যে আত্মহত্যা করেছে বা খুন হয়েছে তার আত্মীয় স্বজনেরও, মানে যারা তার কাছে আসে বা আসতো তাদের হাতের ছাপ নিয়ে আমরা পরীক্ষা করে দেখি। কাইন্ডলি আপনার হাতের ছাপটা দিন। অমলের চোখে চকিতে ভয়ের ছায়া পড়েই মিলিয়ে গেল। ঢোক গিলে এসে বলল, "উম, কিন্তু স্যার, আমি তো সেই কমাস আগে এসেছিলাম, আমার হাতের ছাপ নেবেন কেন?" সামান্য ব্যাপার, আপনারই শুধু না, এই বাড়ির সবারই হাতের ছাপ নেওয়া হবে। প্লিজ আপত্তি করবেন না। বেশ, আপনাদের যা ইচ্ছে করুন। অমল যে আদৌ খুশি হয়নি সেটা বোঝা গেল। সুবিমল চোখের ইঙ্গিত করতে বরুণ বিশ্বাস একটা সাদা বড় কাগজে অমলের নাম লিখে তার বাঁ এবং ডান হাতের ছাপ নিল। সুবিমল অমলকে বললেন, আপনি হল ঘরে গিয়ে বসুন। আমাদের এখানকার কাজ ম্যাক্সিমাম আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, তারপর আপনাকে হোটেলে নিয়ে যাব। অমল বেরিয়ে গেলে সুবিমলের কানের কাছে মুখ এনে ফিস ফিস করে কিছু বলল রাহুল। সুবিমল একটু হাসলেন। সেটা আমিও ভেবে রেখেছি, তবে তোমার ভাবনা চিন্তা কোন কুটিল পথে চলেছে সেটা ধরতে পারছি না। রাহুল একটু হাসল শুধু। তারপর একে একে হলঘর থেকে সুখসাগরের ফ্ল্যাট ওনার, সিকিউরিটি গার্ড এবং মলিনা দাসদের হাতের ছাপ নেওয়া হতে লাগল। সবার শেষে এলেন মণিমোহন সেনগুপ্ত। তিনি ভীষণ বিরক্ত। বললেন, এভাবে আমাদের হ্যারাস করার কারণ কি? আপনাদের কি ধারণা আমরা বিনায়ক দত্তর আত্মহত্যার জন্য দায়ী? আমরা ভদ্রলোক, সোসাইটিতে আমাদের প্রতিষ্ঠা আছে। আপনাদের এই বাড়াবাড়ি আমরা মেনে নিতে পারছি না। সুবিমল তাকে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করলেন। আপনাকে আগেই বলেছি, যেখানে এই টাইপের আনন্যাচারাল মৃত্যুর ঘটনা ঘটে সেখানকার লোকজনকে একটু হাঙ্গামা পোহাতে হয়। আমরা আসল সত্যটাকে খুঁজে বের করতে চেষ্টা করছি। একজন সুস্থ মানুষ, খুবই হাসি খুশি অমায়িক, হঠাৎ কেন সুইসাইড করতে যাবেন? এটা একটা বড় রকমের প্রশ্ন। এই আত্মহত্যার পেছনে কোনো রহস্য আছে কিনা সেটা জানা দরকার। আপনি জানতে চান না? মণিমোহনের উগ্র অসন্তোষের ভাবটা অনেকটাই কেটে গিয়েছিল। বললেন, নিশ্চয়ই চাই। তাহলে আমাদের সঙ্গে একটু সহযোগিতা করুন। ঠিক আছে। মণিমোহন তার দু হাত বাড়িয়ে দিলেন। বরুণ বিশ্বাস ছাপ নিল। কাজটা শেষ হবার পর রাহুল নিচু গলায় পড়ল, সুবিমলদা, অমল দত্তর মুখটুক দেখে মনে হলো কিছু একটা সন্দেহ করেছে। আপনাদের প্লেন ড্রেসের লোকজন আছে নিশ্চয়ই। হোটেলে অমলের ওপর নজরদারি করার অ্যারেঞ্জমেন্ট করবেন। কি ব্যাপার? সুবিমল বেশ অবাক। অমল দত্তর ওপর ওয়াচ রাখার কারণ আছে কি? এখনও তার এগেনস্টে সলিড কোনো প্রমাণ আমার হাতে নেই, তবু নজর রাখতে অসুবিধে কোথায়? অবশ্য কাকার উইলটা হাতে না পাওয়া অবধি সে কলকাতা ছেড়ে যাবে না। তবু ঠিক আছে। রাহুল যা বলেছে সেটা সুবিমলের মনোপুত হয়নি। তবে ক্ষুরোধার মগজের এই যুবকটিকে যথেষ্ট সমীহ করেন, তাই মেনে নিলেন। রাহুল তার মনোভাবটা বুঝতে পেরে ব্যস্তভাবে বলে উঠল,
সুবিমলদা, আজ সকাল থেকে এখনো পর্যন্ত যতগুলো লোককে দেখেছি তাদের মধ্যে ফ্ল্যাট ওনাররা সবাই হাইলি কোয়ালিফাইড, রিটায়ার্ড, বড় বড় চাকরি করেছেন, কেউ কেউ বিগ বিজনেসে আছেন। টাকা পয়সা এদের প্রচুর। যেটুকু মনে হয়েছে তারা পিস লাভিং, কোনো বাজে ঝামেলায় থাকবেন বলে মনে হয় না। তাছাড়া তাঁদের সুখসাগরে নিজস্ব অ্যাপার্টমেন্ট আছে। বিনায়ক দত্ত একই বিল্ডিংয়ে এই মানুষগুলোর সঙ্গে অনেক বছর কাটিয়েছেন। তাঁর আত্মহত্যার পেছনে এই মানুষগুলোর কারো অদৃশ্য হাত আছে বিশ্বাস করি না। সিকিউরিটি গার্ডরা এসেছে নাম করা একটা এজেন্সি থেকে। সিসিটিভি স্ক্রিনে লাস্ট 3 দিনে যাদের ছবি দেখা গেছে তাদের মধ্যে এই গার্ডরা নেই। তাদেরও সন্দেহের বাইরে রাখা যেতে পারে। বাকি রইল মলিনা দাস। সে বেশ কয়েক বছর বিনায়ক দত্তর বাড়ি সামলাচ্ছে। বারবার মিস্টার দত্তকে ফোন করে রেসপন্স পায়নি কাল আর আজ। তখন মণিমোহন সেনগুপ্তকে ডেকে এনেছে। বিনায়ক দত্ত আত্মহত্যা করলে তার কোনো লাভ নেই, বরং ক্ষতি। খবর নিয়ে দেখবেন। মিস্টার দত্ত তাকে প্রচুর টাকা মাইনে দিতেন। তার অন্য খারাপ মোটিভ থাকতে পারে না। এবার অমল দত্ত, সে আমাদের কাছে আননোন এলিমেন্ট। মুম্বাইতে থাকে। সেখানকার একটা ঠিকানাও আছে, মোবাইল ফোন আছে। কয়েক মাস আগে কলকাতায় কাকার সঙ্গে দেখা করতে এসেছিল। তারপর আজ মিস্টার দত্তর খবর পেয়ে এসেছে। আপাত দৃষ্টিতে সন্দেহ করা চলে না, তবু বরুণ বিশ্বাসের কাছ থেকে এক টুকরো কাগজ চেয়ে নিয়ে কিছু একটা লিখে সুবিমলের দিকে বাড়িয়ে দিল। সুবিমলের চোখে ঝিলিক খেলে গেল। কিছু বলতে যাচ্ছিলেন। নিজের ঠোঁটে আঙুল রেখে তাকে চুপ থাকতে বলল রাহুল। ঘর থেকে বেরিয়ে হল ঘরে বেরোতেই ফ্ল্যাট ওনাররা প্রায় ঝাঁপিয়ে পড়ল। আমাদের আর কতদিন দুর্ভোগ ভুগতে হবে? সুবিমল, বরুণ এবং অয়ন হকচকিয়ে গিয়েছিল। রাহুল কিন্তু হাসি মুখে বলল, 2-3 দিন পর আবার আমরা এই হল ঘরে আপনাদের সঙ্গে বসব। সেটাই লাস্ট। তারপর আর বিরক্ত করব না। 2 দিন পর বেলা 10টার মধ্যে রাহুলের মা অনুরাধা ঘোষ তার অফিসে চলে গেলেন। তার বাবা একটা কলেজের প্রিন্সিপাল, তিনিও বেরিয়ে গেছেন। তার দিদি সমিতা পরে লেডি ব্রাবন কলেজে, সেও চলে গেছে। আজ রাহুলের ক্লাস 1:30টায়। সে বাড়িতেই আছে। যাদবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এখান থেকে বাস বা মিনি বাসে 20-25 মিনিটের ভেতর পৌঁছানো যায়। সে বেরোবে 1টায়। তেতলায় নিজের ঘরেই ছিল রাহুল। হঠাৎ সুবিমলের ফোন এলো। বিনায়ক দত্তর পোস্টমর্টেম রিপোর্ট। তার অ্যাপার্টমেন্টে খাটের পাশে জলের গেলাসে যে হাতের ছাপ, আর সুখসাগরের ফ্ল্যাট ওনার, সিকিউরিটি গার্ড আর মলিনা দাসের ফিঙ্গারপ্রিন্ট রিপোর্ট। স্কাইলার্ক এয়ারলাইন্সের ফ্লাইটে লাস্ট 3 দিনে মুম্বাই থেকে যে প্যাসেঞ্জাররা এসেছে তাদের নাম, মানে তুমি যা যা চেয়েছিলে সব জোগাড় করে পাঠিয়েছি। কয়েক মিনিটের মধ্যে আমার লোক তোমার কাছে সেগুলো নিয়ে যাবে। কাকিমা বাড়ি নেই তো? কাকিমা অর্থাৎ অনুরাধা ঘোষ। তাকে ভীষণ ভয় পান সুবিমল। রাহুল খুব একচোট হাসল। না না, মা অফিসে বেরিয়ে গেছেন। কাজের লোকেরা ছাড়া আমি একাই বাড়িতে আছি। যাক, বাঁচা গেল। সবই তো বললেন। স্বামী প্রভানন্দ আর স্বামী জ্ঞানানন্দের আস্তানা হুগলি ভদ্রকালীর মোক্ষধাম আশ্রমের খবর নিয়েছেন? নিশ্চয়ই, তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম। আশ্চর্য, ওই নামে কোনো আশ্রম ভদ্রকালীতে নেই। রাহুল বলল, অবাক হওয়ার কিছু নেই। আমার এই রকমই সন্দেহ হয়েছিল। সুবিমল জিজ্ঞেস করলেন, এখন আমাদের কি করণীয়? রিপোর্ট আর ছবি টবি পাই, সেগুলো দেখি।
বিকেলে আপনাকে ফোন করব। থানা থেকে একজন এসে রাহুলকে আঠা দিয়ে মুখ বন্ধ করা বড় একটা প্যাকেট দিয়ে গেল। সে ঠিক করে ফেলল আজ আর কলেজে যাবে না, এই রিপোর্ট খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। রাহুল তার পড়ার টেবিলে বসে প্যাকেটের মুখটা খুলে ভেতরকার সমস্ত কিছু বের করে পরপর সাজিয়ে রেখে প্রথমে পোস্টমর্টেমের রিপোর্টটা দেখল। বিনায়ক দত্তের স্টমাকে জলের সঙ্গে তীব্র বিষ পাওয়া গেছে। সেই বিষেই তাঁর মৃত্যু হয়। রিপোর্টটা একপাশে রেখে ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টগুলো একবার দেখল রাহুল। বরুণ বিশ্বাস যাদের যাদের হাতের ছাপ নিয়েছিল তাদের একজনের সঙ্গে বিনায়কের বেডের কাছে যে গেলাস পাওয়া গেছে তার গায়ে যে আঙুল ছিল তা হুবহু এক। স্কাইলার্ক এয়ারলাইন্সের গত 3 দিনের প্যাসেঞ্জার লিস্ট দেখে চমকে উঠল রাহুল। সেটা একধারে সরিয়ে এবার স্বামী প্রভানন্দ এবং স্বামী জ্ঞানানন্দের ছবি তীক্ষ্ণ দৃষ্টিতে অনেকক্ষণ লক্ষ্য করল। তারপর একটা ছবি রেখে টেবিলের ড্রয়ার থেকে তার আঁকার তুলি, রং ইত্যাদি বের করে ছবিটার ওপর ঝুঁকে সেটার গোঁফদারি সাদা রং দিয়ে মুছে দিল। শুধু তাই নয়, পিঠ পর্যন্ত লম্বা জট পাকানো বড় বড় সাদা চুল তুলি চালিয়ে কাঁধের ওপর অবধি রেখে কালো রং বুলিয়ে দিতে মুখটা একেবারে অন্যরকম হয়ে গেল। এরপর বিনায়ক দত্তের উইল এবং তার সুইসাইড নোটটা দেখে তার বাবার এক লয়ার বন্ধুকে প্রশ্ন করে করে কিছু জেনে নিল। এসব নিখুঁতভাবে করতে 2:30 বেজে গেল। বিনায়ক দত্তর আত্মহত্যার রহস্য এখন প্রায় পরিষ্কার হয়ে এসেছে। বেশ ক্লান্ত হয়ে পড়েছিল রাহুল। টেবিল থেকে উঠে এসে বিছানায় শুয়ে পড়ল। ঘণ্টা দেড়েক একটানা ঘুমিয়ে 4টে উঠে চাটা খেয়ে সুবিমলকে ফোন করল সে। হ্যালো বলতেই ওধার থেকে পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো। আরে ভাই, তোমার ফোনের জন্য কখন থেকে দম বন্ধ করে বসে আছি। রাহুল বলল, আমি তো বলেইছিলাম বিকেলে আপনার সঙ্গে কথা বলবো। যাক, রিপোর্ট দেখে কি বুঝলে? সবই বুঝেছি। আপনি কাল বিকেলে এই ধরুন 5টায় সুখসাগরের সেই হল ঘরে ওখানকার ফ্ল্যাট ওনারদের সিকিউরিটি গার্ডদের আর মলিনা দাসকে হাজির থাকতে বলবেন। হোটেল থেকে অমল দত্তকেও নিয়ে আসবার ব্যবস্থা করবেন। সুবিমল বসাক উৎফুল্ল এবং উত্তেজিত। তিনি বুঝতে পারলেন বিনায়ক দত্তর আত্মহত্যাকে ঘিরে যে রহস্য তার ওপর জবনিকা পতন হতে চলেছে, কিন্তু তিনি কোনো রকম কৌতূহল প্রকাশ করলেন না। কাল বিকেল অবধি অপেক্ষা করতে হবে। পরদিন 5টায় সুখসাগরের হল ঘরে চেয়ার টেবিল সাজিয়ে রাহুল, সুবিমল আর বরুণ বিশ্বাসের বসার ব্যবস্থা হয়েছে। টেবিলের সামনের দিকে বসেছেন বিল্ডিংয়ের ফ্ল্যাট ওনাররা, তাঁদের সঙ্গে অমল দত্ত। একটু দূরে 3 সিকিউরিটি গার্ড আর মলিনা দাস দাঁড়িয়ে আছে। হল ঘরের দরজার কাছে 4 জন আর্মড কনস্টেবল। রাহুল সঙ্গে করে যে প্যাকেটে স্বামী প্রভানন্দ, স্বামী জ্ঞানানন্দের ছবি এবং অন্যান্য রিপোর্ট সুবিমল পাঠিয়েছিলেন সেটা টেবিলের ওপর রেখে একে একে সব বের করে টেবিলের ওপর রাখল। দর্শকরা উৎসুক চোখে রাহুলকে লক্ষ্য করছিলেন। কেউ কিছু বললেন না। রাহুল শুরু করল, আপনাদের অনেক বিরক্ত করেছি, কিন্তু আজই শেষ। আপনারা শুনে খুশি হবেন, আমরা বিনায়ক দত্তর রহস্যটা ভেদ করতে পেরেছি। এই বিল্ডিংয়ে সবার মনে হয়েছে এটা সিম্পল সুইসাইডের কেস। এর মধ্যে কোনো জটিলতা নেই। কিন্তু প্রথম যেদিন মিস্টার দত্তর অ্যাপার্টমেন্টে যাই, আমার কয়েকটি ব্যাপারে সন্দেহ হয়। প্রথমত, বিনায়ক দত্ত হঠাৎ আত্মহত্যা করবেন কেন? সবার কাছেই শুনেছি তিনি হাসি খুশি মানুষ। নিজের অ্যাপার্টমেন্টে কারোকে না ডাকলেও বা
কারো অ্যাপার্টমেন্টে না গেলেও বিল্ডিংয়ের সকলের সঙ্গে তার সম্পর্ক বেশ ভালো ছিল। ফ্ল্যাট ওনাররা তো বটেই, তার একার সংসারের অনেকটাই যিনি সামলাতেন, সেই মলিনা দাসেরও ধারণা ছিল তার কোনো শত্রু নেই। ধর্মের দিকে তার ঝোঁক ছিল, প্রায়ই নানা মিশনে যেতেন, সাধু সন্ন্যাসীদের শ্রদ্ধা করতেন। এরা প্রায়ই তার অ্যাপার্টমেন্টে আসতেন। স্ত্রীর মৃত্যু হয়েছিল ঠিকই, সেই শোক তিনি কাটিয়ে উঠেছিলেন অনেকটাই। নিঃসঙ্গ ছিলেন অবশ্যই, কিন্তু সেজন্য আত্মহত্যার কারণ ঘটেছে বলে মনে হয় না। দ্বিতীয়ত, সুইসাইড নোট এবং একটি উইল তিনি নিজের হাতে লিখে গেছেন। সবার কাছে শুনেছি তিনি ছিলেন বেশ সুস্থ এবং হেলদি, কিন্তু চিঠি আর উইলে তার হাতের লেখা কাঁপা কাঁপা, লাইনগুলো এঁকে বেঁকে গেছে। এই ব্যাপারে পরে আসছি, এবার ফিঙ্গারপ্রিন্টের রিপোর্টের ব্যাপারটা জানাই। বিনায়ক দত্তর বিছানার পাশে একটা ছোট টেবিলে জলের গ্লাস ছিল। তিনি এই গ্লাস থেকে জল খেয়েছিলেন। সেই জলে বিষ মেশানো ছিল, সেই বিষেই তার মৃত্যু হয়। পোস্টমর্টেমে তাই জানা গেছে। যাই হোক, গেলাসে দুটো হাতের ছাপ পাওয়া গেছে, একটা নিশ্চয়ই বিনায়কের, অন্যটি কার? হলঘরে গুঞ্জন উঠল। উদগ্রীব শ্রোতাদের থামিয়ে দিয়ে রাহুল বলল, আমরা সুখসাগর বিল্ডিংয়ের সব ফ্ল্যাট ওনার মলিনা দাস, সিকিউরিটি গার্ড আর অমল দত্তের হাতের ছাপ নিয়েছিলাম। আপনারা খুবই অসন্তুষ্ট হয়েছিলেন। শুনলে অবাক হবেন, আমরা যাঁদের হাতের ছাপ নিয়েছি তাঁদের একজনের হাতের ছাপের সঙ্গে বিনায়ক দত্তের সেই গেলাসের ছাপের আশ্চর্য মিল। কার কার? সুখসাগর বিল্ডিংয়ের ফ্ল্যাট ওনাররা একসঙ্গে চেঁচিয়ে উঠলেন। রাহুল বলল, একটু ধৈর্য ধরুন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই পাবেন। তার আগে আপনাদের আরও কিছু বলার আছে। আপনাদের রেকর্ড বুক থেকে জানা গেছে যেদিন দরজা ভেঙে বিনায়ক দত্তর ফ্ল্যাটে ঢোকা হয় তার আগের দিন দুজন সাধু সুখসাগর বিল্ডিংয়ে এসেছিল। একজন হল স্বামী প্রভানন্দ, অন্যজন স্বামী জ্ঞানানন্দ। তাদের অ্যাড্রেস মোক্ষধাম, ভদ্রকালী, হুগলি। শুনলে চমকে যাবেন। আমরা খবর নিয়ে জেনেছি ওই নামে কোনো আশ্রম ভদ্রকালীতে নেই। সে কি? এবার শ্রোতাদের কণ্ঠস্বর অনেক উঁচুতে। এরা কারা? প্লিজ একটু চুপ করুন। এই দুই সাধুর একজনের সন্ধান আমরা পেয়েছি, আশা করি আর একজনকেও খুঁজে বের করা সম্ভব হবে। অমল দত্ত স্থির দৃষ্টিতে রুদ্ধশ্বাসে শুনে যাচ্ছিল। এবার বলে উঠল, যত সব অ্যাবসার্ড গল্প। তার কথা যেন শুনতে পেল না রাহুল। প্রভানন্দ এবং জ্ঞানানন্দ দুটো ছবি দুই হাতে ওপরে তুলে ধরে বলল, আপনাদের সিসিটিভি থেকে এই ছবি দুটো প্রিন্ট করিয়ে নিয়েছিলাম। একজন পেটানো চেহারার সিকিউরিটি গার্ডকে ডাকল, প্লিজ এখানে একটু আসুন তো মিস্টার বসাক। প্রবীর বসাক কাছে এলে বলল, সেদিন আপনি ভিজিটরদের রেকর্ড রাখছিলেন, এই ছবি দুটো দেখুন তো চিনতে পারেন কিনা। প্রবীর বসাক মাথা নাড়ল, হ্যাঁ হ্যাঁ, এরাই সেদিন এসেছিল, আমার পরিষ্কার মনে আছে। ধন্যবাদ, আপনি আপনার জায়গায় ফিরে যান। ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মণিমোহন সেনগুপ্ত জিজ্ঞেস করলেন, এই সাধুদের সঙ্গে বিনায়ক দত্তর আত্মহত্যার কি সম্পর্ক? রাহুল বলল, সেটা একটু পরেই জানাচ্ছি। সিসিটিভিতে যখন সাধুদের দেখি তখন দাড়ি গোঁফের ভেতর দিয়ে স্বামী প্রভানন্দের বাঁ গালে একটা মেরুন রঙের বড় জোড়ল চোখে পড়ে। পরে রং টং লাগিয়ে চুল কালো করে দাড়ি গোঁফ মুছে একটা ছবি তৈরি করি। এই দেখুন সেটা। ছবিটা তুলে ধরতে সবাই অবাক বিস্ময়ে বলে ওঠেন, এ তো অমল দত্তের ছবি। রাহুল বলল,
ইয়েস, ইনি একজন ফিল্ম অ্যাক্টর, মেকআপ ব্যাপারটা ভালোই জানেন। হঠাৎ লাফ দিয়ে উঠে দাঁড়ালো অমল দত্ত। মিথ্যে কথা, আর্টারলাই তার চোখ মুখ হিংস্র হয়ে উঠেছে। আমাকে ফাঁসাবার চক্রান্ত। আমি এসেছি কাকার আত্মহত্যার পর মিস্টার সেনগুপ্তর ফোন পেয়ে। তা অবশ্য এসেছেন, তার একদিন আগেও এসেছিলেন। স্কাইলার্ক এয়ারলাইন্সের প্যাসেঞ্জার লিস্ট জোগাড় করে আপনার নাম পাওয়া গেছে। প্রথম দিন এসে কাকাকে বধ করে পরের দিন মর্নিং ফ্লাইটে মুম্বাই ফিরে যান। তারপর মিস্টার সেনগুপ্ত ফোন করলে ফের আসেন। ধরা যাক আপনার কথা ঠিক। সবাই বলেছেন কাকা ৭২-৭৩ বছর বয়সেও বেশ স্ট্রং ছিলেন। আমি তাকে বিষ খাওয়ালাম আর তিনিই তা চুপচাপ খেয়ে নিলেন। এটা বিশ্বাসযোগ্য? আপনি তো একা ছিলেন না, আপনার সঙ্গে স্বামী জ্ঞানানন্দ মহারাজও ছিল। আমার অনুমান কেন, স্থির বিশ্বাস তার ঝুলিতে রিভলভার বা ওই টাইপের কোনো মারাত্মক ওয়েপন ছিল। সেটা বিনায়কের দিকে তাক করে রেখেছিলেন। ভয়ে তিনি সারা শব্দ করতে পারেননি। তাকে উইল আর সুইসাইড নোট লিখতে বাধ্য করেছিলেন। তারপর গেলাসে জলে বিষ মিশিয়ে সেই জল জোর করে কাকাকে খাইয়েছিলেন। মুখটা একেবারে রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেল অমল দত্তর। কিছু একটা বলতে চেষ্টা করল, পারল না। রাহুল থামেনি। অমলবাবু, কাকাকে খুন করে উইল লিখিয়ে ভেবেছিলেন তার প্রপার্টি আর টাকা পয়সা পেয়ে মহা সুখে দিন কাটিয়ে দেবেন। কিন্তু আপনি আইন জানেন না। যে কোনো উইলে দুজন সাক্ষীর সই এবং তাঁদের অ্যাড্রেস থাকা ভীষণ জরুরি, নইলে আদালতে সে উইল গ্রাহ্য হয় না। কাকার মৃত্যু ঘটালেন, কিন্তু কিছুই পাবেন না। শাস্তি হিসেবে হয় ফাঁসি, নইলে লাইফ টার্ম ইমপ্রিজনমেন্ট। কোর্ট সেটা ঠিক করবে। অমল দত্ত তার চেয়ারে এলিয়ে পড়ল। রাহুল এবার সুবিমলের দিকে তাকালো। সুবিমলদা, আপনি অমল দত্তকে অ্যারেস্ট করুন। পুলিশের অনেক কায়দা জানা আছে। এই ক্রিমিনালটার ওপর সেসব অ্যাপ্লাই করলে জ্ঞানানন্দের হদিশ পাওয়া যাবে। আমার ধারণা সে একজন কন্ট্রাক্ট কিলার। রাহুলের চোখ ফের হল ঘরের দিকে ফিরে গেল। থ্যাংক ইউ অল জেন্টলম্যান। আপনাদের কটা দিন বেশ দুর্ভোগ পোহাতে হলো। সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। আচ্ছা, আজ চলি। ফ্ল্যাটের মালিকরা সবাই উঠে দাঁড়িয়েছিলেন। তাদের হয়ে মণিমোহন সেনগুপ্ত বললেন, বিনায়ক দত্তর সুইসাইডের পেছনে এমন একটা মিস্ট্রি রয়েছে ভাবতে পারিনি। না না, এখন যাওয়া হবে না, চায়ের ব্যবস্থা করা হচ্ছে। রাহুল বলল, আজ আর আমার পক্ষে এখানে থাকা সম্ভব নয়। তাহলে একদিন ডিনারের বন্দোবস্ত করছি। সেদিন পুরো ইনভেস্টিগেশন টিমকে সুখ সাগরের তরফ থেকে গ্র্যান্ড রিসেপশন দেওয়া হবে। বিশেষ করে রাহুল ঘোষের মতো জিনিয়াসকে আমরা সম্মান জানাবো। রাহুল হাসল। সেসব দেখা যাবে। আমরা যে আসল সত্যটাকে খুঁজে বের করতে পেরেছি, তাতেই আমি খুশি। চললাম, নমস্কার। শুনছিলেন প্রফুল্ল রায়ের লেখা অঙ্কটা তত কঠিন নয়। কেমন লাগলো গল্প জানাতে ভুলবেন না। পরের দিন এসে হাজির হব নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।